তো আজকের যেটা টপিক, আদর্শগত দুজন চিন্তাবিদ হয়ে গেছে আমাদের। তারপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের আদর্শগত ভারতীয় রাজনীতিতে বা ভারতীয় রাষ্ট্র দর্শনে আদর্শবাদী চিন্তার যিনি একজন অন্যতম চিন্তাবিদ, তিনি হচ্ছেন মোহনদাস করমচাঁদ গান্ধী, যাকে আমরা মহাত্মা গান্ধী নামেও চিনি বা জাতির জনকও বলেন অনেকে। সেগুলো থেকেও প্রশ্ন আসে, এরকম বেসিক কিছু প্রশ্ন আসে। সেই জন্য আমরা গান্ধীজিকে একটু বিস্তারিতভাবে পড়বো। গান্ধীজি আমাদের টপিক যেটা রয়েছে, একটা হচ্ছে নেচার অফ স্টেট পড়ছি আমরা, রাষ্ট্রের প্রকৃতি। সেখান থেকে গান্ধী রাষ্ট্র সম্পর্কে কি বলেছেন সেটা তো আমাদেরকে জানতেই হবে, সেটা আমাদের টপিক। আর যেটা হচ্ছে ট্রাস্টিশিপ, অর্থাৎ ওছি ব্যবস্থা যেটা বাংলাতে বলে, এই ওছি ব্যবস্থা সম্পর্কে তার কি বক্তব্য ছিল, সর্বোদয় সম্পর্কে তার কি বক্তব্য ছিল, সেটা আমরা দেখব। এছাড়াও গান্ধীর বিভিন্ন চিন্তা রয়েছে, যেমন গান্ধীর বিভিন্ন আদর্শ রয়েছে, সেগুলোকে আমাদেরকে দেখতে হবে। এছাড়া যেমন আমরা প্রত্যেকটা থিঙ্কারকে পড়েছি, আমাদেরকে তার চিন্তাকে বুঝতে গেলে তার জীবনীটা ছোট করে, তারপর তার প্রেক্ষাপটকে দেখব, এবং এই যে তার চিন্তাগুলো দেখব, তার কী কী দর্শন রয়েছে, দেখার পর তার যেটা করব সেটা হচ্ছে তার সমালোচনা একটা করব, ক্রিটিক্যালি দেখব যে তিনি তার কোথায় কোন কোন জায়গাতে সমালোচনা করা যেতে পারে, কোন কোন জায়গাতে তিনি হয়তো মানে আমরা আজকের দিনে দাঁড়িয়ে বা অন্যান্য চিন্তাবিদরা তাকে সমালোচনা করেছেন বা তার খুঁত আমরা বের করতে পারি। এছাড়া বেশ কিছু এক্সামে যেমন আসে যেগুলো, যেটা হচ্ছে কোটেশন, সেগুলো দেখে আমরা শেষ করব। তো গান্ধীর একটু বড় বিষয় আছে, অনেকটা ইনফরমেশনও আছে, এটা একটু দেখার বিষয় আছে। শুরু করি। প্রথম হচ্ছে পরিচয়। গান্ধী কে ছিলেন? তার পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে মহাত্মা উপাধি দিয়েছিলেন 1919 সালে। এটা একটা বিষয়, ফ্যাক্ট আসতে পারে পরীক্ষাতে। জাতির জনক তাকে বলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি রেডিওতে সিঙ্গাপুর থেকে যখন আজাদ হিন্দ ফৌজের ভাষণ দিচ্ছিলেন তখন বলেছিলেন। এই যে ফ্যাক্টগুলো, এগুলো আসে। কে বলেছেন নেতাজিকে? এই নেতাজি বলেছিলেন জাতির জনক, এবং রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন মহাত্মা। এটা মনে রাখা দরকার। সাল না মনে রাখলেও জাস্ট কে বলেছিলেন এটা মনে রাখাটা দরকার। তো তাকে আমরা এই নামে চিনি, মহাত্মা গান্ধী বলি আমরা তাকে নামের সময়। তো মোহনদাস করমচাঁদ গান্ধী আমরা সাধারণত বলি না, সেই মহাত্মাটা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর ফাদার অফ নেশন, জাতির জনক, বলেছেন সুভাষচন্দ্র। এবার জন্ম হচ্ছে তার 1869 খ্রিস্টাব্দে 2রা অক্টোবর। জন্ম সাল মনে রাখার বিষয় নেই। জন্ম নিচ্ছেন আজকের গুজরাটের পোরবন্দরে তিনি জন্মগ্রহণ করছেন। তার যেখানে জন্ম হচ্ছে, তার মা ছিলেন একজন অত্যন্ত ধার্মিক মানুষ এবং বৈষ্ণব ধর্মের যে আচার অনুষ্ঠান তিনি মেনে চলছেন। এছাড়া জৈন ধর্মের একটা প্রভাব তার উপর ছিল, কারণ জৈনিজমকে তিনি জৈন ধর্মের যে অহিংসা বা অন্যকে ক্ষমা করে দেওয়ার যে নীতি, সেই নীতিগুলো তার বাল্যকাল থেকেই তাকে খুব প্রভাব পড়েছিল, মানে তার উপর প্রভাব বিস্তার করেছিল। ফলে তার যে নৈতিকতা, তার যে আদর্শগত দৃষ্টিভঙ্গি, সেটা কিন্তু এই তার পরিবার থেকে বা এই যে পরিবেশ থেকেই কিন্তু তৈরি হচ্ছে। এটা একটা বিষয়, ব্যাখ্যার বিষয়। এবার তার শিক্ষা যেটা হচ্ছে সেটা দেখে নাও। শিক্ষা যেটা হচ্ছে সেটা হচ্ছে তার গুজরাটের পোরবন্দরে মাধ্যমিক শিক্ষা করছে। তারপর তিনি চলে যাচ্ছেন লন্ডনে তিনি আইন পড়ছে। আইন পড়ার পর তিনি দক্ষিণ আফ্রিকা চলে যাচ্ছে। তার জীবনের একটা বড় অংশ তিনি দক্ষিণ আফ্রিকায় গেছেন। এমন দক্ষিণ আফ্রিকাতে তিনি কিন্তু বর্ণবাদ, যেটা অর্থাৎ কালো মানুষ সাদা মানুষ, সেই কালো মানুষ সাদা মানুষের মধ্যে যে ভেদ, তাদের কালো মানুষদের উপর যে সাদা মানুষের অত্যাচার, সেখানেও ইংরেজ শাসন ছিল। ইংরেজ থাকার কারণে, মানে এমনি তো দক্ষিণ আফ্রিকাতে আদি যারা বাসিন্দা তারা কালো মানুষ, কিন্তু যখন ইংরেজ গেল, আমাদের ভারতের মতো ইংরেজ ওখানেও শাসন করছিল, ওখানকার কালো মানুষদের উপর অত্যাচার করতো, যেমন ভারতবর্ষে করেছে। ভারতবর্ষের স্বাধীনতার আগে আমরা ইতিহাস পড়েছি, তেমনভাবে অত্যাচার করতো। তো সেই অত্যাচারের ফল গান্ধীজিকেও ভোগ করতে হয়েছিল। তাকে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছিল। এরকম তার সঙ্গে বিভিন্ন বর্ণ বৈষম্যের অভিজ্ঞতা রয়েছে। তো এই যে অভিজ্ঞতা, তার এই জীবনের একটা বড় সময় এইভাবে কাটে। তিনি সেখানে আন্দোলনও করেছিলেন। সত্যাগ্রহ তার জীবনের প্রথম তিনি সেখানেই করেছিলেন। তিনি তার সত্যাগ্রহ নাটাল ইন্ডিয়া কংগ্রেস যেটা তৈরি করেছিলেন, মানে ফিনিক্স ফার্ম যেটা তৈরি করেছিলেন, টলস্টয় ফার্ম তৈরি করেছিলেন, এই যেগুলো একটা তার প্রতিষ্ঠান বা যেগুলো আমরা বলি তার একটা প্রতিষ্ঠান, যেগুলো তিনি তৈরি করেছিলেন, মঠ, এই দুটো তিনি তৈরি করেছিলেন দক্ষিণ আফ্রিকাতে। এত ডিটেলস আসে না, তবু জাস্ট বলার যে তিনি দক্ষিণ আফ্রিকাতে একটা বড় জীবন তার কাটিয়েছেন। সেখানে তিনি তার বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডও করেছেন, যেমন কি তিনি এই সত্যাগ্রহ আন্দোলন সেখানে করেছিলেন, বিভিন্ন সংগঠন তৈরি করেছিলেন, এটুকু মনে রাখা দরকার। তো এই যে বর্ণ বৈষম্য যেটা বলছিলাম, সেটার বিরুদ্ধে তিনি এখানে অহিংস আন্দোলন করেছেন। তো তারপর এই যে দক্ষিণ আফ্রিকা, প্রথমে প্রাথমিক জীবনে কী হলেন তিনি? প্রাথমিক জীবনে একটা বৈষ্ণব ধর্মাবলম্বী এবং জৈন ধর্মে বিশ্বাসী, জৈন ধর্মের প্রতি আস্থাশীল একটা পরিবারে জন্মগ্রহণ থেকে তার নৈতিকতার বিকাশ হলো। তারপর তিনি লন্ডনে বিদেশি প্রাথমিক শিক্ষা করলেন, আইন শিক্ষা করলেন। তারপর তিনি দক্ষিণ আফ্রিকাতে গেলেন, সেখানে তিনি আইনের বিভিন্ন পার্ট নিলেন এবং আইনের প্র্যাকটিস করলেন। তারপর তিনি আবার ভারতে চলে আসছেন 1915 খ্রিস্টাব্দে। যে দিনটাতে তিনি চলে আসছেন ভারতবর্ষে, যে 9ই জানুয়ারি, সেটা কিন্তু প্রবাসী ভারতীয় দিবস বা এনআরআই ডে হিসাবে পালন করা হয় আজও ভারতবর্ষে বা সারা পৃথিবীতে। প্রবাসী ভারতীয় দিবস ভারতবর্ষের যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু পালন করেন।
গোপাল কৃষ্ণ গোখলে তার যে গুরু ছিলেন, রাজনৈতিক গুরু, তিনি তারও প্রভাব তখন তিনি এই যে 1915 এলেন তারপরই তার প্রভাব তার উপর পড়লো গোপাল কৃষ্ণ গোখলে। এবং ভারতের বিভিন্ন জায়গায় তিনি ভ্রমণ করলেন, ভ্রমণ করে তিনি আহমেদাবাদে যেটা তৈরি করলেন সবরমতী আশ্রম। তো এই যে বিভিন্ন ঘটনা, এর ফলে তিনি দেখো গান্ধীর জীবনটা তো আমরা জানি, গান্ধী মূলত তার জীবনে ভারতবর্ষের ইতিহাসে 3টে বড় আন্দোলন করেছিলেন, 10 বছর পর পর 3টে আন্দোলন করেছিলেন যদি আমরা দেখি। প্রথম হচ্ছে অহিংস আন্দোলন 1921 খ্রিস্টাব্দে করলেন, তারপর আইন অমান্য আন্দোলন করলেন 1930 সালে, 1930-এর দশকে মানে 28 সালে, তারপর করলেন ভারত ছাড়ো আন্দোলন 1942 খ্রিস্টাব্দে। এই যে 3টে বড় আন্দোলন করতে তিনি 3টে দশক নিলেন, অর্থাৎ 10-10টা বছর ধরে একটা একটা আন্দোলনের জন্য কিন্তু তিনি প্রেক্ষাপট সাজালেন। ফলে এই যে তিনি প্রাথমিক জীবনে তার পড়াশোনার পর তিনি যখন ভারতে ফিরছেন, ভারতের যে অত্যাচার মানে ইংরেজরা ভারতীয়দের উপর অত্যাচার করছে, ভারতীয়দের কোনো অধিকার দিচ্ছে না, সেগুলো তিনি দেখছেন, ভারতবাসীর যে কষ্ট দুর্দশা সেগুলো তিনি দেখছেন। দেখার ফলে যেটা করছেন যে তিনি ভারতবাসীকে মানে এই যে ইংরেজদের থেকে অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য যে লড়াই, সেই লড়াইয়ে তিনি উদ্বুদ্ধ করছেন। তো এইভাবে তিনি ফিরে আসছেন, এইভাবে যদি আমরা দেখি। কিন্তু তার এই যে আন্দোলনগুলো না, এইগুলো একটু মনে রাখবে যে কী কী আন্দোলনে তিনি অংশগ্রহণ করেছিলেন, এবং এই আন্দোলন থেকে প্রশ্ন এসে যায়। প্রথম যার জীবনে যেটা সত্যাগ্রহ সেটা ছিল, আমরা পড়লাম, সেটা ছিল দক্ষিণ আফ্রিকাতে। কিন্তু সেটা হচ্ছে ভারতবর্ষে যে আন্দোলনগুলো তিনি করেছিলেন, সেটা প্রথম হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ 1917 খ্রিস্টাব্দে। 15তে এলেন, 17তে করলেন চম্পারণ সত্যাগ্রহ। কেউ জয়েন করতে চাইছে? আন্দোলনগুলোতে ছিলাম যে কি কি আন্দোলনে তিনি অংশগ্রহণ করেছিলেন। প্রথম যেটা বলছিলাম, দক্ষিণ আফ্রিকাতে তিনি আন্দোলন করেছিলেন, কিন্তু সেটা তার দক্ষিণ আফ্রিকাতে আন্দোলন ছিল সত্যাগ্রহের সূচনা। কিন্তু এই যে আন্দোলনগুলো, এগুলো একটু দেখে রাখার প্রয়োজন যে কোন আন্দোলনগুলোতে তিনি ভারতবর্ষে অংশগ্রহণ করেছিলেন। ভারতবর্ষে প্রথম যেটা তিনি অংশগ্রহণ করেছিলেন চম্পারণ সত্যাগ্রহ, যেটা হয়েছিল 1917 খ্রিস্টাব্দে। যে নীলকরদের যে তিনকাঠিয়া প্রথার বিরুদ্ধে তিনি এই আন্দোলনটা করেছিলেন, নীল চাষীদের উপর যে অত্যাচার হতো তার বিরুদ্ধে তার এই আন্দোলন ছিল। তারপর যেটা করেছিলেন সেটা হচ্ছে খেদা আন্দোলন বা খেদা সত্যাগ্রহ। সেটা ছিল গুজরাটের খেদা জেলাতে। সেখানে তিনি যে কৃষকদের উপর যে রাজস্ব বা কর যেটা চাপানো হয়েছিল সেটার বিরুদ্ধে বা সেটাকে মুকুব করানোর জন্য কিন্তু এই আন্দোলনটা তিনি করেছিলেন। এরপর 1918 সালেই তিনি একটা আহমেদাবাদ মিল শ্রমিক আন্দোলন করেছিলেন। এগুলো যে সারা ভারতব্যাপী ব্যাপ্তি ছিল না, যেটা আমি বলছিলাম একটু আগে। তিনি 3টে দশক নিয়েছিলেন 3টে বড় আন্দোলনের জন্য। একটা হচ্ছে অসহযোগ আন্দোলন, একটা আইন অমান্য, একটা হচ্ছে ভারত ছাড়ো। এই 3টে আন্দোলনের জন্য কিন্তু 3টে বড় দশক নিয়েছেন। প্রাথমিক জীবনে 15 সালে ফেরার পর, 1915তে ফেরার পর তিনি কিন্তু বেশ কিছু আন্দোলন করেছিলেন। এই যে চম্পারণ, খেদা, আহমেদাবাদ মিল সংগ্রাম, এছাড়া তিনি মন্দিরের যে দলিতদের প্রবেশের অধিকারের বিরুদ্ধে, মানে প্রবেশ যাতে করতে পারে দলিতরা, সেই জন্য বিভিন্ন আন্দোলনের সাথেও তিনি জড়িত ছিলেন। কিন্তু মূলত তো তার 3টে বড় আন্দোলন, এবং 3টে আন্দোলনকে তিনি 3 দশক ধরে মানুষকে সংগঠিত করে ভারতবর্ষব্যাপী আন্দোলনটা ছড়িয়ে দিয়েছিলেন। এই যে অসহযোগ আন্দোলনের কথা আমরা জানি, তার প্রেক্ষাপটে বহু আন্দোলন রয়েছে, সেগুলো আমাদের জানার কথা না, এটা ইতিহাসের বিষয়। রাওলাটের আইন ছিল, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ছিল, এমন বহু আন্দোলন, বহু প্রতিবাদের ফল কিন্তু তারপরে অসহযোগ আন্দোলনে আসে। আমাদের মূলত যেটা পরীক্ষার জন্য দরকার, কী কী আন্দোলনে তিনি অংশগ্রহণ করেছিলেন সেগুলো আমাদের মাথায় রাখা। চম্পারণ, খেদা, আহমেদাবাদ মিল শ্রমিক আন্দোলন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য, ভারত ছাড়ো। সালগুলো আমাদের একটু ক্রোনোলজিতে দেখে রাখতে হবে। ভারত ছাড়ো আসছে 42-এ, এইভাবে আমাদেরকে একটু দেখে নিতে হবে। এটা মনে রাখার বিষয়, আমি আর এটা ব্যাখ্যা করছি না। এবার যেটা করছি, তার যে প্রেক্ষাপট, এই তার জীবনীটা তো আমরা দেখছি। প্রথমে বললাম তিনি জন্মগ্রহণ করছেন একটা বৈষ্ণব ধর্মাবলম্বী, বৈষ্ণব ধর্মে বিশ্বাসী একজন পরিবারে, যেখানে তিনি তার জৈন ধর্মের প্রতি আস্থা ছিল, এবং তার ফলেই কিন্তু তার যে প্রাথমিক আদর্শগত দিকটা গড়ে উঠছে। তারপর তিনি প্রাথমিক যে শিক্ষা সেটা বললাম, সেটা তিনি গ্রহণ করছেন আহমেদাবাদে, গুজরাট থেকে, বর্তমান গুজরাট। তারপর তিনি যেটা করলেন, ইংল্যান্ডে চলে গেলেন আইন শিক্ষার জন্য। ইংল্যান্ড থেকে ফিরে, অর্থাৎ লন্ডন থেকে ফিরে তিনি গেলেন দক্ষিণ আফ্রিকাতে। সেখানে তিনি আইন শিখলেন, আইন প্র্যাকটিস করলেন, এবং সেখানে তিনি আন্দোলনও করলেন, সেটা আমরা পড়লাম। তারপর ভারতবর্ষে ফিরে এসে বেশ কিছু আন্দোলন করলেন। কিন্তু তার যে আদর্শ, সেই আদর্শগুলোর মধ্যে কী কী রয়েছে এগুলো আমরা বিস্তারিত পড়ব। কিন্তু সেগুলো যদি দেখি, তিনি সত্যকে বলছেন ঈশ্বরের রূপ। ট্রুথ ইজ গড, গড ইজ ট্রুথ। সত্য ঈশ্বর, ঈশ্বরই সত্য। এই যে তার একটা সত্যবাদিতা, সত্য কথা বলা উচিত, সত্য কাজ করা উচিত, কখনো মিথ্যার মাধ্যমে কোনো মহৎ কাজ হতে পারে না, এগুলো তার বক্তব্য ছিল। এটা তার একটা আদর্শ। তার সেই আদর্শের প্রেক্ষাপট হিসেবে আমরা বলতে পারি তার ধর্মের যে জ্ঞান বা তার মায়ের যে ধর্মপরায়ণতা, এগুলো ছিল। অহিংসার যে বিষয়টা, অর্থাৎ কোনো জীবকে কোনো কারণেই, এমন কোনো কারণ ঘটতে পারে না তার যে কারণে তুমি কোনো জীবকে হত্যা করতে পারবে। অর্থাৎ কোনো জীবকে হত্যা করার, যে কোনো জীব, কোনো প্রাণী
কাউকেই হত্যা করা বা কাউকে কোনো রকম আঘাত দেওয়া সেটা কোনো রকম শক্তি প্রদর্শন নয়, সেটা হচ্ছে তোমার দুর্বলতা। তুমি দুর্বল বলেই সেই দুর্বলতা থেকে তুমি তাকে আক্রমণ করছো বা তার ক্ষতি সাধন করছো। এইভাবে তার চিন্তাভাবনাগুলো ছিল। এগুলো আমরা দেখবো বিস্তারিত, তার অহিংসা আন্দোলন, রাজনৈতিক তত্ত্বে অহিংসা বলতে কী বোঝায়, এটা জাস্ট আমরা দেখছি যে তার চিন্তা কী কী রয়েছে, কিন্তু এগুলোকে আমরা বিস্তারিতভাবে দেখবো। যেমন অহিংসা বললাম, সত্যাগ্রহ, সত্যাগ্রহের সাথে আরেকটা আছে প্যাসিভ রেজিস্ট্যান্স, এই দুটোর সাথে একটা পার্থক্য হয়, সেটা আমরা দেখব। সত্যাগ্রহ কি? সত্যাগ্রহ মানে হচ্ছে সত্যের প্রতি আগ্রহ, যেটা সহজ ভাষায় বলা যায়, যেখানে কোনো রকম হিংসা থাকবে না। কিন্তু কোথায় প্যাসিভ রেজিস্ট্যান্স যে কথাটা আছে, সেই প্যাসিভ রেজিস্ট্যান্সের সাথে এর পার্থক্যটা কোথায়, কিভাবে ব্যবহার করে সেটা আমরা দেখব। স্বরাজের কথা বলছেন, অর্থাৎ আমাদের ব্যক্তির স্বশাসন নয়, যেটা হচ্ছে তোমার নৈতিকতার ভিত্তিতে আমাদের মুক্তি, অর্থাৎ যে স্বশাসন, তিনি দুরকমভাবে এটাকে ব্যাখ্যা করা যেতে পারে। একটা হচ্ছে তিনি বলছেন যে গ্রামভিত্তিক সমাজের কথা বলছেন, অর্থাৎ যে অর্থনীতি বলো সমাজ বলো সেটা গ্রামের ভিত্তিতে হবে। তিনি তো রাষ্ট্রের বিরোধিতা করছেন, তার কারণ কেন তিনি রাষ্ট্রের বিরোধিতা করছেন সেগুলো আমাদেরকে বিস্তারিত পড়তে হবে, সেটা আমাদের সিলেবাসের অংশ। কিন্তু যেহেতু তিনি রাষ্ট্রের বিরোধিতা করছেন, সেহেতু তিনি বলছেন যে গ্রামভিত্তিক সমাজ গড়ে উঠবে, এবং সেই গ্রামভিত্তিক সমাজে প্রত্যেকটা ব্যক্তি তার যে নৈতিকতা, সেই নৈতিকতার ভিত্তিতে সে এগিয়ে যাবে। সেখানে কোনো এই যে অন্য কোনো এই যে শাসন, তিনি যে তার স্বরাজের ধারণাটা দিচ্ছেন, সেখানে নৈতিকতার অর্থাৎ নিজের মুক্তির ধারণাটা প্রধান। আর একটা ধারণা তিনি দিচ্ছেন সর্বোদয়ের ধারণা, অর্থাৎ সবার কল্যাণ, সবার উত্থান, এটা তিনি নিচ্ছেন জন রাস্কিন থেকে। এটা আমরা দেখবো যে তার প্রেক্ষাপটে কোন কোন চিন্তাবিদ থেকে তিনি কোন কোন ধারণা নিচ্ছেন, এটাও একটা রয়েছে, সেগুলো আমাদেরকে দেখতে হবে। ট্রাস্টিশিপ বা ওছি ব্যবস্থা যেটা বলছিলাম, সেটা হচ্ছে তুমি যে সম্পত্তি, সে ধনী হোক দরিদ্র হোক, তোমার যে সম্পত্তি তুমি সমাজ থেকে নিয়েছো বা যেখান থেকে নিয়েছো, সেই সম্পত্তিটা তোমার নিজের না, সে ধনী ব্যক্তি হোক আর যেই হোক, সে সম্পত্তিটা শুধুমাত্র মানে অভিভাবক মাত্র, সে শুধু দেখাশোনা করছে, তার মালিক সে নয়, কারণ সে সম্পত্তিটা সে তৈরি করেনি। তার একটা অন্যান্য, যেমন আমরা লক পড়তে গিয়ে কী পড়েছি, লককে পড়তে গিয়ে পড়েছি যে সম্পত্তি হচ্ছে সবচেয়ে অগ্রগণ্য, অর্থাৎ একটা ব্যক্তির জীবনে সম্পত্তি যদি না থাকে তার জীবন দাসের চেয়ে অধম, এরকম চিন্তাভাবনা কিন্তু জন লক বলছেন। অর্থাৎ উদারনীতিবাদী চিন্তায় আমরা কিন্তু এই সম্পত্তির এতটা গুরুত্ব দেখি, কিন্তু গান্ধীজি সম্পূর্ণ কন্ট্রাডিক্ট করছেন। কিভাবে করছেন আমরা দেখব ট্রাস্টিশিপ যখন পড়ব। আর একটা বলছেন তিনি স্বদেশী, অর্থাৎ অর্থনৈতিক স্বাবলম্বিতার জন্য দেশীয় পণ্যের ব্যবহারের কথা বলছেন। এমনকি তাকে গান্ধীজির ছবি আমরা যদি দেখি, তিনি ধুতি পরতেন, মানে খাদি বস্ত্র, এই যে দেশীয় পণ্য তিনি ব্যবহার করতেন, এবং বিদেশি পণ্যের তিনি বিরোধিতা করতেন। এখানে তার সাথে মানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিতর্ক রয়েছে। ঘরে বাইরে নাটক যদি তোমরা পড়ে থাকো দেখবে, সেখানে রবীন্দ্রনাথ সরাসরি গান্ধীজির নাম করছেন না, কিন্তু রবীন্দ্রনাথ যে চরিত্র রয়েছে, একজন চরিত্রের নামগুলো আমার এই মুহূর্তে খেয়াল নেই, একজন মহিলা থাকবেন এবং দুজন লোক থাকবেন, তাদের মধ্যে দিয়ে তিনি দেখাবেন এই যে যখন বঙ্গভঙ্গ হবে, সেই বঙ্গভঙ্গের সময় মানে স্বদেশি পণ্যকে মাথায় তুলে নেওয়ার জন্য যে আগ্রহটা দেখানো হবে, সেখানে বিদেশি পণ্য, অর্থাৎ যে ব্যক্তি, সে দেশীয় ব্যক্তি হোক আর যেই হোক, সে বিদেশি পণ্য যে বিক্রি করছে, তার সেই পণ্যকে পুড়িয়ে দেওয়া, ফেলে দেওয়ার যে ঘটনা যারা স্বদেশিরা করছে, তাকে রবীন্দ্রনাথ সমালোচনা করেছিলেন। গান্ধীজি কিন্তু উল্টো দিকে থাকছেন, গান্ধীজি বলছেন না, বিদেশি পণ্য ব্যবহার করা যাবে না, কিন্তু রবীন্দ্রনাথ বাস্তবতাকে দেখাচ্ছেন যে তুমি বিদেশি পণ্যকে ব্যবহার নাই করতে পারো, কিন্তু যে ব্যক্তি সেই বিদেশি পণ্য ব্যবহার করে ব্যবসা করছে, তার ব্যবসাকে তুমি ক্ষতি করতে পারো না। এটা অন্য পার্সপেক্টিভ, জাস্ট বললাম। তো এই হচ্ছে বিষয়, এইগুলো আমরা পড়বো বিস্তারিতভাবে। এবার যেটা বলার, সেটা যেটা পরীক্ষাতে আসে, তার গুরুত্বপূর্ণ গ্রন্থ এবং গুরুত্বপূর্ণ যে সংবাদপত্র, 4টে গ্রন্থ আছে, কিন্তু যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে হিন্দ স্বরাজ, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে তিনি স্বরাজ অহিংসার যে তত্ত্ব সেগুলো দিয়েছেন। পাশ্চাত্য সভ্যতা, অর্থাৎ পাশ্চাত্য সভ্যতার যে আমাদের দেশে এসছে ইংরেজদের মাধ্যমে, তার ফলে আমাদের যে ভারতবর্ষের যে স্বতন্ত্রতা, ভারতবর্ষের যে নিজস্বতা, সেটা হারিয়ে গেছে বলে তিনি সমালোচনা করছেন। সেই হিন্দ স্বরাজে তিনি এই ধারণাটা দিয়েছেন। এছাড়া দ্য স্টোরি অফ মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ, এটাকে তিনি গান্ধীজির যে আত্মজীবনী, নিজের জীবনের যে বিভিন্ন ঘটনা, সেগুলো তিনি এখানে লিখে গেছেন, নিজেই তার আত্মজীবনী লিখেছেন, তার সেটা হচ্ছে দ্য স্টোরি অফ মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ। এই দুটো গ্রন্থ অবশ্যই মনে রাখতে হবে। সত্যাগ্রহ ইন সাউথ আফ্রিকা বলে আরেকটা গ্রন্থ রয়েছে, এবং আরেকটা গ্রন্থ যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়া অফ মাই ড্রিমস। তবে যেটা মনে রাখতে হবে, প্রথম দুটো বই অবশ্যই মনে রাখবে, 4টে বই মনে রাখতে পারলে খুবই ভালো, অবশ্যই পড়বে। কিন্তু আমি যদি বলি গুরুত্বের বিচারে, হিন্দ স্বরাজ, দ্য স্টোরি অফ মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ, এই দুই বই দুটো অবশ্যই মনে রাখতে হবে। এটা গান্ধীর বই ছিল, এটা ছিল আত্মজীবনী, আর ওখানে তিনি স্বরাজ অহিংসার এই ধারণাগুলো দিয়েছেন। এবার যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে পত্রিকা, তিনি 4টে পত্রিকা তিনি তার জীবনে ব্যবহার করেছেন। এই পত্রিকাগুলো কোথা থেকে বেরিয়েছে, কোন কোন ভাষায় বেরিয়েছে, আমি পুরোটাই লিখে দিয়েছি, কিন্তু বিষয় হচ্ছে এসএলএসটির জন্য যেটা করতে হবে, 4টে পত্রিকার নাম মনে রাখাই যথেষ্ট। ক্রোনোলজিতে এইভাবে মনে রাখতে পারো, আমি মনে রাখতাম INYH,
ইন্ডিয়ান ওপিনিয়ন, নবজীবন, ইয়ং ইন্ডিয়া, হরিজন। এইভাবে একটা ক্রোনোলজি সালে মনে রাখতে পারো। জাস্ট কিন্তু মনে রাখবে ইন্ডিয়ান ওপিনিয়ন, নবজীবন, ইয়ং ইন্ডিয়া, হরিজন, এই 4টে পত্রিকা তিনি বের করেছিলেন তার জীবনে। এগুলো ফ্যাকচুয়াল, এখানে ব্যাখ্যা করার কিছু নেই। কোন কোন ভাষায় রয়েছে এত ডিটেলস নাও মনে রাখতে পারো, রাখতে পারলে খুবই ভালো। এবার যেটা বলার, তো স্বাধীন ভারতে তার ভূমিকা আমরা ব্যাখ্যা করছিলাম যে তিনি কিভাবে মানুষকে মোবিলাইজ করেছিলেন। অর্থাৎ আমরা দুটো ভারতবর্ষের আন্দোলনের প্রেক্ষিতে তো আমরা দুটো দিক দেখতে পাই। একটা দিক হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র দিক, আর একটা হচ্ছে ভারতবর্ষের আন্দোলনের যেটা হচ্ছে শান্তিপূর্ণ দিক। সশস্ত্র আন্দোলনের দিক থেকে আমরা বহু নেতা দেখতে পাই। তো সেই সশস্ত্র আন্দোলনের অন্যতম যাকে আমরা চিনি তিনি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এখানে যদি আমি একটা গুরুত্ব ব্যাখ্যা করার জন্য বলি যে কেন গান্ধীজিকে গুরুত্ব দেওয়া হয়, যে গান্ধীজি তো বলছেন অহিংসার কথা, গান্ধীজি কোনো সশস্ত্র আন্দোলনের কথা বলছেন না, অহিংসার কথা বলছেন, মানে ভালো মানে তার হৃদয় পরিবর্তনের কথা বলছেন, শাসকের হৃদয় পরিবর্তন আমরা পড়বো বিস্তারিতভাবে। সেখানে যে তিনি যে পরিমাণ মানুষকে অ্যাট্রাক্ট করতে পারছেন, অর্থাৎ যত পরিমাণ মানুষকে তিনি তার আন্দোলনে অন্তর্ভুক্ত করতে পারছেন, তিনি ধনী হন, দরিদ্র হন, ভাষা যাই হোক, ধর্ম যাই হোক, সারা ভারতব্যাপী তার যে ব্যাপ্তি, সেটা যদি আমরা তার বড় বড় আন্দোলনগুলো দেখি, আইন অমান্য আন্দোলন বলো, মানে তোমার ভারত ছাড়ো আন্দোলন বলো, এগুলো তো আমরা দেখতে পাই। অপরদিকে যদি সুভাষচন্দ্র বসুর আন্দোলনের কথা বলো, তিনি ভারতবর্ষে কিন্তু জনপ্রিয়তা পেয়েছেন, কিন্তু পরবর্তীকালে তৎকালীন সময় কিন্তু সুভাষ বসু সেই জনপ্রিয়তাটা পাননি, অর্থাৎ সেই মানুষের সাপোর্ট পাননি যতটা গান্ধীজি পেয়েছিলেন। ফলে এইটা একটা, আমি যদি তুলনা করি, এটা তুলনা করা উচিত না, কিন্তু যদি ব্যাখ্যার হিসেবে বলি যে মানে গান্ধীর গুরুত্বটা কোথায়, তিনি একজন মাস লিডার ছিলেন, জননেতা ছিলেন, এটাই আমি বলতে চাইছি। এছাড়া তার যেটা বড় ভূমিকা, যে ভারতবর্ষের মতো একটা দেশ যেখানে এত ভাষা, এত বর্ণ, এত ধর্ম, সেখানে কিন্তু তিনি বিভিন্ন সাম্প্রদায়িকতার, এক সেকেন্ড একটু হোল্ড করো। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ বলো, একটু ক্লাস করছি, আমি একটু পরে করছি, একটু পরে করছি। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তার ভূমিকা, তো তিনি একমাত্র নেতা, এবং অনেক নেতাই ছিলেন, তবুও তিনি তার যেটা একটা বৈশিষ্ট্য যদি বলতে চাই, স্বাধীন ভারতের একজন, তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির চেষ্টা করেছিলেন। যেমন একদিকে তো বললাম তিনি জননেতা, ধর্ম, ভাষা, মানে স্থান, কাল, এত বড় দেশ, আমরা কত ভাষার কথা বলি। সাউথ ইন্ডিয়াতে যদি যাই, সেটা সম্পূর্ণ আলাদা একটা দৃষ্টিভঙ্গি, জাতিসত্তা তাদের আলাদা। দক্ষিণ ভারতে যদি আমরা দেখি, সে নর্থ ইস্টের দিকে যদি দেখি, যদি আমরা উত্তর ভারতের দিকে দেখি, কাশ্মীরের দিকে যাই, সম্পূর্ণ আলাদা আলাদা। আমাদের মনে হবে আমরা ইউরোপে যদি যাই, ইউরোপে মনে হয় এই যে ভারতবর্ষের মতো ভারতবর্ষের মতো একটা অঞ্চল, এই অঞ্চলে সম্পূর্ণ ইউরোপের যত দেশ আছে তার চেয়ে বেশি দেশ হতে পারতো, যদি ভাষার ভিত্তিতে দেশ হতো তাহলে এত দেশ হতে পারতো। তো এই রকম একটা বৈচিত্র্যপূর্ণ একটা দেশে এই যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথাটা তিনি বলছেন, এমনকি ভারতবর্ষ যখন ভাগ হচ্ছে, বিভিন্ন কলকাতা থেকে শুরু করে নোয়াখালী যে বিভিন্ন দাঙ্গা হচ্ছে, হিন্দু মুসলিম দাঙ্গা হচ্ছে, সেই দাঙ্গার বিরুদ্ধে তিনি অনশন করছেন, স্বাধীন ভারতে এসেও অনশন করছেন, তিনি গিয়ে নোয়াখালীর দাঙ্গা থামাচ্ছেন। ফলে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির একজন গুরুত্বপূর্ণ মুখ হিসেবে তার গুরুত্ব আমরা দেখতে পাই, এবং তার যে বিভিন্ন মানে এই মাস জননেতা হিসেবে তার গুরুত্ব আমরা দেখতে পাই, এইভাবে তার গুরুত্ব আমরা দেখতে পাই। তো এটা আমরা তার গুরুত্ব হিসেবে ব্যাখ্যা করার জন্য বললাম। এবার তার মৃত্যু হচ্ছে আমরা জানি 1948 খ্রিস্টাব্দে 30শে জানুয়ারি, যেটা হচ্ছে তাকে হত্যা করা হচ্ছে, হত্যা করছেন নাথুরাম গডসে, আমরা জানি। তো সেটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে, আমাদের সেখানে যাওয়ার দরকার নেই। বিতর্ক বিষয়টা এটাই আমাদের, মোটামুটি তিনি জন্মগ্রহণ করছেন 1948, স্বাধীন ভারতেই তিনি জন্মগ্রহণ করছেন, মৃত্যুবরণ করছেন। তো এবার যেটা বিষয়, যে গান্ধীর যে উত্তর, গান্ধীকে কেন পড়ছি আজকে, গান্ধীকে পড়ছি কারণ গান্ধী এমন একজন চিন্তাবিদ ছিলেন, বা এমন একজন দার্শনিক ছিলেন, বা এমন একজন রাজনৈতিক নেতা ছিলেন, যার দ্বারা প্রভাবিত হয়েছিলেন কিন্তু তৎকালীন যারা তৃতীয় বিশ্বের দেশের বিভিন্ন নেতা বলতে পারো, বা বিভিন্ন মনীষীর কথা বলতে পারো। তৃতীয় বিশ্ব বলতে যারা হচ্ছে তৎকালীন বিষয় স্বাধীন হচ্ছেন, অর্থাৎ বিভিন্ন দেশে যারা পরাধীন রয়েছে, ইংরেজদের বলো বা বিভিন্ন ঔপনিবেশিক শক্তির যারা অধীনে রয়েছে, তাদের থেকে যারা মুক্তি পাচ্ছে। যেমন আমরা মার্টিন লুথার কিংয়ের কথা বলতে পারি, নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকাতে তার কথা বলতে পারি, ইন্দোনেশিয়ার আং সান সুচির কথা বলতে পারি। তারা কিন্তু গান্ধীজিকেই তাদের প্রেরণার কথা বলেছেন, অনুপ্রেরণা। এমনকি যদি আমরা বিভিন্ন দেশে যাই, ইউএস থেকে শুরু করে ইংল্যান্ড, প্রত্যেকটা দেশে দেখবে গান্ধীর নামে মূর্তি রয়েছে, গান্ধীর নামে রাস্তা রয়েছে, এটা পৃথিবীর বহু দেশে রয়েছে, আর রাশিয়া থেকে শুরু করে বহু বড় বড় দেশে কিন্তু রয়েছে।
ফলে তার যে আদর্শ, তার আদর্শের মহানতাটার এটাই হচ্ছে প্রমাণ। আর একটা কি, তিনি মানবাধিকার শান্তির প্রতীক। তার যে 2রা অক্টোবর দিনটাকে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে আমাদের জাতিসংঘ মেনে নিয়েছে বা তাকে পালন করা হয়, ইন্টারন্যাশনাল নন ভায়োলেন্স ডে। কারণ তিনি তার যে এই যে যুদ্ধ, একটা দেশ ভাগ হয়ে গেল, তারপরেও যে তিনি সমগ্র মানুষের, সমগ্র অঞ্চলের মানুষের শান্তির কথা বলছেন। তাকে বিভিন্ন রাজনৈতিক সমালোচনা আজকের দিনে করা হয়, সেগুলোতে আমরা ঢুকবো না, কিন্তু সেই সমালোচনার বাইরে গিয়েও তার গুরুত্বটাকে আমাদেরকে বুঝতে হবে, একটা মানুষ কতটা আদর্শগতভাবে মহান থাকলে এই ধরনের চিন্তাভাবনা তিনি করতে পারেন। তো ভারতীয় রাজনীতিতে স্বাভাবিকভাবেই তার প্রভাব থাকবে, সমাজেও তার প্রভাব থাকবে, যেমন আমরা সংবিধানেও তাকে দেখতে পাবো। ডিপিএসপি বলো বা আমাদের পঞ্চায়েত ব্যবস্থার যে উত্থান, সেটাও আমরা পড়বো, যে পঞ্চায়েত ব্যবস্থার যে ধারণা, অর্থাৎ তিনি যে গ্রামের ধারণা দিচ্ছেন, সুসংগত গ্রামের ধারণা, সেখান থেকে কিন্তু আমরা যেটা ভারতবর্ষে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা যেটা তৈরি হয়েছে, সেখানে কিন্তু প্রভাবিত হয়েছে। এই গেল গান্ধীর একটা জীবনী, যেটা আমরা সংক্ষেপে বলার চেষ্টা করলাম, গান্ধীর জীবনে কী কী করেছে। তো এই গেল তার জীবনী। এবার যেটা বলতে হবে সেটা হচ্ছে তার জীবনের প্রভাব। প্রত্যেকটা মানুষের আমরা পড়েছি, প্রত্যেকটা চিন্তকের আমরা পড়েছি যে কার দ্বারা তিনি প্রভাবিত হয়েছে। প্রথমে বললাম তিনি তার মা, ধর্মপ্রাণা মা ছিলেন, তিনি হচ্ছেন বৈষ্ণব ধর্মে দীক্ষিত ছিলেন এবং জৈন ধর্মের থেকে তিনি প্রভাবিত হয়েছিলেন। এমনকি ভগবদ গীতা থেকে শুরু করে বাইবেল সমস্ত ধর্মগ্রন্থ তার পাঠ করা ছিল, সেখান থেকেও তিনি তার প্রভাব নিয়েছিলেন। এবার যেগুলো মনে রাখবে সেগুলো হচ্ছে এই যে নামগুলো, এটা তো মনে রাখবেই যে তার মাঠ থেকে এবং ধর্মগ্রন্থ থেকে প্রভাবিত হয়েছে, কিন্তু যেগুলো এক্সামে আসে সেগুলো হচ্ছে হেনরি থরো থেকে তিনি সিভিল ডিসোবিডিয়েন্স, অর্থাৎ আইন অমান্য ও কর যে না দেওয়ার যে ধারণা, সেটা কিন্তু তিনি হেনরি ডেভিড থরো থেকে নিচ্ছেন। এটা ডাইরেক্ট কোশ্চেন চলে আসে, কার থেকে তিনি সিভিল ডিসোবিডিয়েন্স ধারণাটা নিয়েছেন। লিও টলস্টয়ের থেকে তিনি কি নিচ্ছেন? অহিংসা আর রাষ্ট্রহীন সামাজিক ব্যবস্থার যে ধারণা, সেই ধারণাটা তিনি নিচ্ছেন। জন রাস্কিনের আনটু দ্য লাস্ট যে গ্রন্থ, সেখান থেকে তিনি সর্বোদয়ের ধারণা নিচ্ছেন। সর্বোদয় ধারণাটা কি আমরা বিস্তারিত পড়ব, কিন্তু এই ধারণাগুলো কার থেকে নিচ্ছেন, কার দ্বারা প্রভাবিত হচ্ছে, সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এডওয়ার্ড কার্পেন্টারের তিনি আধুনিক শিল্প সভ্যতার সমালোচনা করছেন। পাশ্চাত্য যে সভ্যতা, পাশ্চাত্য সমাজ, তার যে বিভিন্ন নেগেটিভ বা নঙর্থক দিক আমাদের উপর পড়ছে, সেগুলো কি কি সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। রাজনৈতিক গুরু তার ছিলেন, আমরা ব্যাখ্যা করলাম তার জীবনী পড়তে গিয়ে, গোপাল কৃষ্ণ গোখলে। সেখান থেকে তিনি তার যে বিভিন্ন রাজনৈতিক নৈতিকতার গুরুত্ব, ভারতবর্ষের যে তিনি ঘুরে বেরিয়েছিলেন তারই পরামর্শে, যে ভারতবর্ষকে তুমি আগে দেখো, ভারতবর্ষকে তুমি আগে জানো, তারপরেই তুমি ভারতবর্ষে। এই যে তিনি ঘুরেছিলেন 1915-তে তিনি ফিরলেন, ফেরার পর প্রথম বড় আন্দোলন তিনি সংগঠন করছেন 1922 আইন অমান্য আন্দোলন, অর্থাৎ প্রায় 6 বছর পরে। এই যে 6 বছর তার ভ্রমণ, এই 6 বছরের ভ্রমণ কিন্তু তাকে সেই জায়গা তৈরি করে দিয়েছিলেন, যেটার জন্য তার গুরুকে তিনি ক্রেডিট দেন বা তার গুরুকে তিনি গুরুত্ব দেন। এই গেল তার গুরুত্বের বিচার। এবার যেটা পড়বো আমরা, তার তত্ত্বগুলো বা রাজনৈতিক দর্শনগুলোতে একটু ঢুকে যাব। প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে তার সর্বোদয় বা কনসেপ্ট অফ সর্বোদয়, যেটা আমাদের সিলেবাসে ডাইরেক্ট রয়েছে, আমাদেরকে পরিষ্কার সুন্দরভাবে সহজভাবে বুঝে নিতে হবে। সর্বোদয় কথাটা কি? সর্বোদয় একটা সংস্কৃত শব্দ, যেটার মূল বাংলা যদি অর্থ করি সেটা হচ্ছে সবার উত্থান, সবার কল্যাণ বা সবার উন্নতি। যদি সহজ কথায় বলি যে সর্বোদয়ের ধারণা হচ্ছে এটা। তো এই সর্বোদয়ের ধারণাটা তিনি কার কাছ থেকে নিচ্ছেন, এটা যেটা আমরা পড়লাম সেটা হচ্ছে আনটু দ্য লাস্ট বলে যে গ্রন্থটা রয়েছে রাস্কিনের, জন রাস্কিনের, সেখান থেকেই তিনি কিন্তু এটা, এই যে ধারণাটা তিনি তার মধ্যে এটা বিকাশ লাভ করছে সবার জীবনে। অর্থাৎ ভারতবর্ষের মতো, যেটা আমি ব্যাখ্যা করলাম, ভারতবর্ষের মতো একটা দেশ যেখানে এত ভাষা, এত ধর্ম, এত বৈচিত্র্য, সেই ভারতবর্ষে প্রত্যেকটা সবচেয়ে পিছিয়ে থাকা মানুষ, তারই যদি কল্যাণ হয়, অর্থাৎ সবার কল্যাণ যদি আমরা করতে পারি, তাহলেই কিন্তু আমরা এই যে সর্বোদয়, সবার উদয় হতে পারে বা সকলের উন্নতি হতে পারে, সকলের উন্নতি হতে পারে। রাস্কিন থেকে তিনি 3টে মূলত শিক্ষা নিচ্ছেন। কি 3টে শিক্ষা কি? সেটা তার যে দর্শন, এই সর্বোদয়ের দর্শন বা সর্বোদয়ের তত্ত্বে তিনি অন্তর্ভুক্ত করেছেন, সেটা হচ্ছে সকলের কল্যাণের মধ্যেই ব্যক্তির কল্যাণ নিহিত, অর্থাৎ যৌথতার কথা বলছেন। অর্থাৎ আমার পরিবারের কল্যাণ নয়, শুধু আমার ব্যক্তির কল্যাণ নয়, আমার জীবনের উন্নতি নয়, আমার পরিবারের উন্নতি নয়, সমাজের, সমগ্র সমাজের উন্নয়ন যদি হয়, সমগ্র সমাজের যদি কল্যাণ হয়, তাহলেই সেটা ব্যক্তির কল্যাণ হবে। এইভাবে তিনি যে সমগ্রতার কথা এখান থেকে নিচ্ছেন। সবার উদয় অর্থাৎ একটা কাইন্ড অফ সোশ্যালিজমের একটা ধারণা, অর্থাৎ সমাজের ধারণা, সমাজবাদের একটা ধারণা কিন্তু এখান থেকে গান্ধীর আমরা দেখতে পাচ্ছি। আর একটা কি, সকল কাজের মূল্য সমান। অর্থাৎ তিনি বলছেন, তিনি উদাহরণ দিয়েছেন এইভাবে, তার যে বইতে রয়েছে, তিনি বলছেন যে একটা ডাক্তার এবং একজন শ্রমিক, প্রত্যেকের মূল্য, প্রত্যেকের শ্রমের মূল্য সমান এবং প্রত্যেকের জীবিকা অধিকারের সমান অধিকার তো রয়েইছে, এছাড়া প্রত্যেকের সম্মান সমান। অর্থাৎ কোনো যে পেশা, সেই পেশার জন্য অতিরিক্ত সম্মান হতে পারে না। আজকের সমাজে কি আমরা সেটা দেখি? একজন ডাক্তারকে আমরা কি বলি? ডাক্তার বাবু। একজন নাপিতকে আমরা নাপিত বাবু বলি? স্বাভাবিকভাবে বলি না। বা যদি আমরা যাই একজন শিক্ষকের কাছে, মাস্টার মশাই বলি বা স্যার বলি, ম্যাডাম বলি।
কিন্তু ধরো যিনি আমাদের আলু বেচছেন বাজারে, তাকে কি আমরা সেই সম্মানটা দিই? কিন্তু তিনি বলছেন না, এইভাবে কোনো কাজের জন্য কোনো মানুষকে ছোট বড় করা যাবে না, প্রত্যেককে সমান সম্মান দিতে হবে। সেই সম্মানটা দেওয়ার জন্য তার যে ধারণা সবার উদয়ের জন্য, এটা তার একটা শর্ত যেটা তিনি জন রাস্কিন থেকে নিচ্ছেন। আর একটা কি, কায়িক শ্রমের মর্যাদা দিতে হবে, অর্থাৎ প্রত্যেকের জীবনই অর্থপূর্ণ, প্রত্যেকের জীবনই আদর্শ। অর্থাৎ কারোর জীবন, একজন মানুষ তিনি ডক্টর হয়েছেন বা তিনি একজন অধ্যাপক হয়েছেন বা একজন শিক্ষক হয়েছেন বা একজন সফল হয়েছেন, সকল সমাজের নিয়মে সফল হয়েছেন, তাকেই যে আমরা মনে করবো যে তার জীবনটা অর্থপূর্ণ বা তার জীবনটা আদর্শ, এটা হতে পারে না। প্রত্যেকটা জীবনের মানুষের গুরুত্ব আছে। অর্থাৎ যে মানুষটা চাষ করছে, যে মানুষটা সবজি বেচছে, সে যদি না থাকতো তাহলে আমার এই পড়াশোনাটা হতো না, একজনের ডাক্তার হওয়া হতো না, একজনের অধ্যাপক হওয়া হতো না, একজনের কৃষি মানে অন্য পেশা কাজ করা হতো না, কারণ সে যদি খেতে না পেতো এই যে অন্যান্য দিকগুলো উঠে আসতো না। তাই সবার উদয়ের জন্য এই দিকগুলো কিন্তু তার মূলত রাস্কিন থেকে 3টে শিক্ষা তিনি নিচ্ছেন। একটা কি, সমাজের কল্যাণের মধ্যে ব্যক্তির কল্যাণ, সমগ্র পেশা, সব পেশার মানুষকে সম্মান এবং মূল্য দিতে হবে, আর সমগ্র সমের মর্যাদা দিতে হবে, অর্থাৎ সবার জীবনটাই অর্থপূর্ণ। এই 3টে তিনি আইডিয়া নিচ্ছেন। এবার সর্বোদয়ের যে বৈশিষ্ট্য, অর্থাৎ তিনি কী ধরনের বৈশিষ্ট্য দিচ্ছেন সেটা আমরা দেখে নিই। সর্বোদয়ের যে ধারণা, তিনি বলছেন যে অন্তোদয়কে আমাদের বুঝতে হবে। সর্বোদয়ের মধ্যে আমাদেরকে অন্তোদয়ের ধারণাটাকে বুঝতে হবে। অন্তোদয় মানে কি, যেটা আমি বললাম, সমাজে পিছিয়ে পড়া, সবচেয়ে পিছিয়ে পড়া মানুষটার যদি কল্যাণ হয়, তাহলেই কিন্তু সবার উদয় হতে পারে। অর্থাৎ ধরে নাও, একটা যদি জীবনটা আমাদের একটা রেস হয়, তাহলে যে মানুষটা অর্থনৈতিক বলো, সামাজিক বলো, রাজনৈতিক বলো, যে সবার পিছিয়ে রয়েছে, সুযোগ থেকে বলো, প্রত্যেকটা দিক থেকে যে পিছিয়ে রয়েছে, সেই তো সমাজের পিছিয়ে পড়া মানুষ। সেই পিছিয়ে পড়া মানুষটাও যদি সমাজে সমমূল্য পায়, তার যে আর্থিক, সামাজিক, অর্থনৈতিক যে বা মানে গুরুত্বের বিচারে বা তার যে মর্যাদার, সেই মর্যাদা, সমমর্যাদা যদি সে পায়, তাহলে কিন্তু সমগ্র সমাজে সবাই সমমর্যাদা পাবে। তো এইভাবে তিনি অন্তদয়, সবার পিছনের মানুষটার উত্থানের কথা কিন্তু সবার আগে প্রয়োজন বলে তিনি মনে করেছেন। শ্রেণী সংগ্রাম, যেটা আমরা মার্ক্সবাদ যখন পড়বো আরও বিস্তারিতভাবে পড়বো, মার্ক্স বলছেন যে শ্রেণী সংগ্রামের যে ধারণা, মার্ক্সীয় তত্ত্বে যেটা বলা হয়েছে, সেটাকে তিনি মানছেন না, অর্থাৎ সেটাকে তিনি নেগলেক্ট করছেন, সেটাকে তিনি প্রত্যাখ্যান করছেন। তিনি বলছেন যে অহিংসার কথা, এবং যেটা বলছেন যে সবার হৃদয়ে পরিবর্তনের কথা। যে তোমাকে হিংসে করছে বা যে তোমার প্রতি শত্রুতা করছে, যে তোমাকে বঞ্চিত করছে, তার প্রতি তুমি শত্রু মনোভাবাপন্ন হবে না, তার প্রতি তুমি বিরোধিতা করবে না। মার্ক্সবাদে আমরা যখন পড়বো, মার্ক্সবাদে আমাদের অনেককে পড়তে হবে, সেখানে দেখবে যে মার্ক্স বিপ্লবের কথা বলেছেন। সেই বিপ্লবটা হিংসাযুক্ত হতে পারে, অর্থাৎ যে বিপ্লবটাতে গেরিলা যুদ্ধের কথা তিনি বলেছেন। কিন্তু গান্ধী বলছেন না, কোনোভাবেই তুমি হিংসার স্থান নেই। সে হিংসা শারীরিক হোক বা মানসিক হোক, তুমি তার বিরুদ্ধে খারাপ ভাবতেও পারবে না, তাকে তুমি ঘৃণা করবে না, তাহলে তুমি প্রকৃত অর্থে মানে তার যে ধারণা, সেখানে তিনি সেটা সমালোচনা করছে, তার যে আদর্শ সেখানে তিনি সমালোচনা করছে। তো এই যে শ্রেণী সংগ্রামকে বিরোধিতা করে তিনি বলছেন যে অহিংস হতে হবে, হৃদয় পরিবর্তন করতে হবে। সে ব্যক্তি ধনী হোক বা সে ব্যক্তি অত্যাচারী হোক, তার হৃদয় পরিবর্তন করতে হবে তোমার ব্যবহারের মধ্যে দিয়ে। আর একটা কি, উপযোগিতাবাদ, যেটা আমরা যখন পড়লাম আগের দিন, উপযোগিতাবাদের কথা বলেছি, উপযোগিতাবাদের তাত্ত্বিক হিসাবে বেন্থামকে কথা বলেছিলাম। আমরা মিলকে পড়বো যখন, এরপরে মানে রাষ্ট্রের কার্যের ভূমিকা, ফাংশন অফ স্টেট যখন পড়বো, সেখানে আমরা মিলকে পড়বো। মিল উপযোগিতাবাদের একটা নতুন ধারা দিচ্ছেন। তো মিল আর বেন্থামের এই যে উপযোগিতাবাদ তত্ত্ব, যার মূল কথায় একটা বাক্য খুব বিখ্যাত, সেটা হচ্ছে সর্বাধিক মানুষের সর্বাধিক সুখ, অর্থাৎ সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষের সুখ হলেই হলো। অর্থাৎ যদি এখানে একটা অঙ্ক দিয়ে দেওয়া আছে, তো 51 জনের যদি সুখ হয় আর 49 জন যদি বঞ্চিত হয়, তাদের এই উপযোগিতাবাদ একটা উদারনীতিবাদের ধারা, এটা তারা বলবে যে না, তাহলে সমাজটা সুখী সমাজ। কিন্তু গান্ধী বলছেন না, এভাবে হতে পারে না। এই যে তুমি 49 জন কেন, একটা মানুষেরও কল্যাণ, অর্থাৎ সবচেয়ে পিছিয়ে পড়া মানুষটাকেও তোমাকে এগিয়ে নিয়ে যেতে হবে, অর্থাৎ 100% মানুষের কল্যাণ করতে হবে। এটাই হচ্ছে সর্বদায়ের মূল কথা, বা আমাদের অন্তোদয় ধারণাটাকে তোমাদের বাস্তবায়ন করতে হবে, তবেই কিন্তু সর্বদয়টা সম্পূর্ণ হবে। আরেকটা কি বলছেন, আরেকটা বলছেন যে অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ ও কুটির শিল্পের কথা বলছেন, যেটা আমি প্রথমেই ব্যাখ্যা করার জন্য বললাম। তিনি গ্রামভিত্তিক সভ্যতা, গ্রামভিত্তিক অর্থনীতির কথা বলেছেন। ভারী শিল্প, যেটা আমাদের স্বাধীন ভারতে যখন নেহেরু আসছেন, এটা আমাদের দেখতে হবে যে তিনি কিন্তু ভারী শিল্পের কথা বলেছেন, যে আমাদেরকে শিল্প আনতে হবে, অর্থাৎ রাষ্ট্র কর্তৃক যে শিল্প, রাষ্ট্র নিজেই শিল্প করছে স্বাধীন ভারত থেকে 1990 খ্রিস্টাব্দ পর্যন্ত। কিন্তু ভারত রাষ্ট্র, সে নিজেই একজন, যেমন আজকের দিনে কোম্পানিরা করে, সেই ভারতবর্ষে এখনও বহু কোম্পানি রয়েছে, রাষ্ট্রায়ত্ত কোম্পানি যেগুলোকে বলা হয়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ধারণা রয়েছে আমাদের ভারতবর্ষে। তো সেগুলো কিন্তু স্বাধীন ভারতে আমরা প্রথমে শুরু করেছিলাম। গান্ধী সেই ধারণাটাকে মানেননি। গান্ধীর বক্তব্য ছিল না,
গ্রাম ভিত্তিক অর্থনীতি হবে। তিনি তো রাষ্ট্রকেও মানেননি, সেটা আমরা দেখব। তো এইভাবে তিনি বিকেন্দ্রীকরণ অর্থনীতির কথা বলেছিলেন, অর্থাৎ অর্থনীতি রাষ্ট্রভিত্তিক হবে না, অর্থাৎ রাষ্ট্রের প্রয়োজনীয়তাই নেই। তিনি বলছেন যে গ্রাম ভিত্তিক অর্থনীতি হবে, যেখানে কুটির শিল্প, ছোট ছোট শিল্প, সেটা খাদি হতে পারে, চরকা হতে পারে, এই ধরনের কথা তিনি বলেছেন। এবং ছোট ছোট মানুষ, গ্রামের সমস্যা গ্রামের মানুষ সলভ করবে, গ্রামের অর্থনীতি গ্রামের মানুষ দেখে নেবে যে তারা কীভাবে চাষবাস করবে, চরকা কাটবে, কীভাবে তারা অর্থনীতি চালাবে। এই তার সহজ সরল জীবনের ধারণা ছিল। নৈতিক আধ্যাত্মিক বিকাশ করতে হবে, তবেই হচ্ছে সর্বোদয় হবে। অর্থাৎ তুমি বস্তুগত জীবনে সব কিছু পেয়ে গেলে, অর্থাৎ তুমি যে পিছিয়ে আছে তাকে অর্থ দিয়ে দিলে, সমান হয়ে গেল সমাজ সকল, যদি আমি সেইভাবে কল্পনা করি, তাহলে তিনি বলছেন যে সর্বোদয় কমপ্লিট হবে না। সর্বোদয় কমপ্লিট তখনই হবে যখন তুমি নৈতিকতা এবং আধ্যাত্মিকতাকে বিকাশ ঘটাতে পারবে। একই সাথে যখন তুমি সাম্য আনবে, সেই সাথে সাথে আর্থিক বা বস্তুগত যে উন্নতি সেটা যেমন হবে, তার পাশাপাশি নৈতিকতারও গুরুত্ব তিনি বলছেন, তবেই কিন্তু সর্বোদয়টা সফল হবে। তো এই গেল সর্বোদয়ের ধারণা। সর্বোদয়ের ধারণাতে কি দেখলাম, তিনি জন রাস্কিন থেকে নিচ্ছেন, 3টে ধারণা নিলেন। সেখান থেকে তার বক্তব্য কি, অন্তদয় সবার পিছনের মানুষটার উন্নতি দরকার, উপযোগিতাবাদকে সমালোচনা করে বলছেন প্রত্যেকটা মানুষের উন্নতি দরকার, শ্রেণী সংগ্রামের বিরোধিতা করে বলছেন যে না, কোনো মানুষকে হিংসে করা যাবে না, আমাদেরকে সকলকে হৃদয় পরিবর্তনের চেষ্টা করতে হবে, অহিংস করতে হবে। গ্রাম ভিত্তিক অর্থনীতির কথা বললেন, কুটির শিল্পের কথা বললেন, ভারী শিল্পের বিরোধিতা করলেন, নৈতিকতার বিকাশের কথা বললেন। এবার যদি আমরা দেখি স্বাধীন ভারতে যেই সর্বোদয় আন্দোলন আদৌ কি হয়েছিল, অর্থাৎ যে সর্বোদয়, সবার উদয়ের জন্য কি আন্দোলন, এমন কোনো উদাহরণ আছে? বিনোদা ভাবে ছিলেন গান্ধীর একজন শিষ্য, যিনি বিহারের বাসিন্দা ছিলেন। তো এই যে বিনোদা ভাবে তিনি ভূদান আন্দোলন করেছিলেন। ভূদান মানে অর্থাৎ তিনি বলছেন যে জমিদারদের থেকে যে সম্পত্তি, জমিদারদের যে অতিরিক্ত জমি, উদ্বৃত্ত জমি, সেটা যারা ভূমিহীন কৃষক বা যারা কৃষক, তাদেরকে তিনি দান করার যে আন্দোলন তৈরি করেছিলেন বিহারে, সেটা হচ্ছে ভূদান আন্দোলন। পরবর্তীকালে জয়প্রকাশ নারায়ণও সেই আন্দোলনে যোগদান করেছিলেন, এবং সেই আন্দোলনটা কিন্তু গান্ধীর এই সর্বোদয় আন্দোলনের একটা উদাহরণ। এটা মনে রাখার জন্য বললাম। বিনোদা ভাবে বা এর নাম মনে রাখলেও, যে উদাহরণ হিসেবে যদি বলি, তাহলে সেটাকে বলতে পারি আমরা এই ভূদান আন্দোলনের কথা বলতে পারি। এটা গেল তাহলে সর্বোদয়ের ধারণা। এবার যে তার ধারণাটা পড়বো, সেটা হচ্ছে ওছি ব্যবস্থা বা ট্রাস্টিশিপের যে ধারণা। ট্রাস্টিশিপ কথার অর্থ হচ্ছে যেটা আমানতকারী, অর্থাৎ কোনো ব্যক্তি মালিক না, সে হচ্ছে আমানতকারী, সে হচ্ছে সেটা রক্ষাকর্তা, অর্থাৎ সে হচ্ছে ওছি, যেটাকে আমরা ভালো কথাই বলি। তো তার দর্শনটা কি, তিনি এখানে পুঁজিবাদ বা ক্যাপিটালিজম, যেটা আমরা আগের দিন বলছিলাম যে পুঁজিবাদ কীভাবে উঠে এসছে, আর যে সমাজবাদ বা সোশ্যালিজম, এই দুটো ব্যবস্থাকেই তিনি সমালোচনা করছেন। আমরা কিছু কিছু ক্ষেত্রে গান্ধীর ধারণাতে সোশ্যালিজমের ধারণার সঙ্গে মিল পেলেও তিনি কিন্তু সোশ্যালিজমের পক্ষেও ছিলেন না। সেইভাবে যদি দেখি, আমরা যদি মানে দেখার চেষ্টা করি, বিশ্লেষণ করার চেষ্টা করি, সেখানে দেখব যে তিনি সোশ্যালিজমের পক্ষেও ছিলেন না। কীভাবে আমরা দেখব, তো গান্ধীজি এই যে অহিংস অর্থনীতির কথা বলছেন, নন ভায়োলেন্ট ইকোনমিক্সের কথা বলছেন, সেখানে তিনি পুঁজিবাদ, সমাজবাদ, মানে এই দুটোরও একটা বিকল্প কথা বলছেন। কী ধরনের কথা বলছেন, ধনী ব্যক্তি সে উত্তরাধিকারে পাক বা সে নিজের যোগ্যতায়, নিজের ক্ষমতায় সে অর্জিত করুক, সেই যে তার সম্পত্তি, সেই সম্পত্তির মালিক সে নন, বা ঈশ্বরও নন। অর্থাৎ যেটা আমরা পড়েছি জন লকের ক্ষেত্রে, বা ধরো সম্পত্তি তত্ত্বের ক্ষেত্রে, যে আদম আর ইভ যারা প্রথম মহিলা পুরুষ ছিলেন, সেই আদমকে ঈশ্বর দিয়ে গেছেন সমস্ত সম্পত্তি। তারপর জন লক বলছেন যে যার যে সম্পত্তিটাকে প্রথম শ্রম দিয়েছে, সেই হচ্ছে সেই শ্রমের মাধ্যমে সেই ব্যক্তিকে ব্যক্তিগত ধারণার মাধ্যমে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে নিয়েছে। এখানে তিনি বলছেন গান্ধীর যে ধারণাটা, যে ব্যক্তিগত সম্পত্তির কোনো ধারণা হতেই পারে না। যার কাছে সম্পত্তিটা রয়েছে সে সেটা হতে পারে শ্রম দিয়ে তৈরি করেছে, হতে পারে সেটা তার মেধার দ্বারা হয়েছে, কিন্তু সেই মেধাটা তার নিজের নয়, সেই মেধাটা, সেই শ্রমটা তার একার নয়। অর্থাৎ সে যদি একটা ভালো পরিবেশে না জন্মগ্রহণ করত, তাহলে তার যে মেধাটা ওইভাবে গড়ে উঠতো না, তাহলে এই সমগ্র সমাজ তার মেধার জন্য দায়ী। তাই তার যে মেধা, যার ফলে সেই সম্পত্তিটা তৈরি করেছে, সেই সম্পত্তিতে সমস্ত সমাজের অধিকার রয়েছে। কিন্তু যেহেতু সে সেটা অ্যাকোয়ার করেছে, যেহেতু সে সেটা অর্জন করেছে, সে বর্তমানে সেই সম্পত্তিটার একজন রক্ষাকারী বা ওছি বা ট্রাস্টি, অর্থাৎ যে রক্ষা করবে শুধুমাত্র, সে তার মালিক নয়, বা সেটার সৃষ্টিকর্তা নয়। এটা হচ্ছে তার মূল বক্তব্য। এই ধারণাটা তার আসছে কোথা দিয়ে, আমরা প্রথমেই তার পড়েছি তার ধর্মের যে প্রভাব তার জীবনে। সেখানে তিনি ভগবদ্গীতা যেমন পড়েছেন, সেখানে তার অপরিগ্রহ যে ধারণা রয়েছে, বা ঈশ উপনিষদের যে একটা শ্লোক রয়েছে, সেখান থেকেই তিনি কিন্তু এই ধারণাটা পাচ্ছেন। তার যদি আমরা উৎস ব্যাখ্যা করতে যাই, মনে রাখার প্রয়োজন নেই, জাস্ট মনে রাখবে ধর্ম থেকে তার এই উদারতা থেকে, এই বিভিন্ন ধর্ম থেকে, যেমন গীতার থেকে এবং উপনিষদ থেকে তার এই ধারণাটা আসছে। এটা একটা ঈশ উপনিষদ, একটা তোমার বেদান্তের একটা নাম, একটা বেদান্ত রয়েছে আমাদের হিন্দু ধর্মশাস্ত্রে, নাম মনে রাখার দরকার নেই, জাস্ট বললাম।
আইনীয় পশ্চিমা প্রভাব থেকে কীভাবে আসছে, ল অফ ট্রাস্ট ইংল্যান্ডের যে আইন রয়েছে সেখান থেকেই গান্ধীর এই যে ধারণাটা, যে সামাজিক অর্থনৈতিক যে ধারণা সেটা কিন্তু তিনি গড়ে তুলছেন। এবার বৈশিষ্ট্যগুলো যদি দেখার চেষ্টা করি যে ট্রাস্টিশিপ বা ওচি ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কী কী ছিল। তো একটা কি, অতিরিক্ত সম্পদ হচ্ছে সমাজের আমানত, অর্থাৎ একটা ব্যক্তি জীবনের জন্য যতটুকু প্রয়োজন, ধরে নাও তুমি একজন ধনী ব্যক্তি বা ধরে নাও তুমি একজন সফল ব্যক্তি, তোমার যতটা প্রয়োজন তার চেয়ে বেশি তোমার কাছে সম্পত্তি রয়েছে, তাহলে তোমার যে অতিরিক্ত সম্পত্তি সেটা হচ্ছে সমাজের জন্য তোমাকে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে ট্রাস্টিশিপের একটা বৈশিষ্ট্য, তিনি এইভাবে বলছেন। অর্থাৎ যেটা আমরা ভূদানের মাধ্যমে, তার একটা ভূদান আন্দোলনের মাধ্যমে বিভিন্নভাবে বা জয়প্রকাশ নারায়ণ যেটা করলেন সেটার মাধ্যমে আমরা কিন্তু দেখতে পাই। মালিক শ্রমিক দ্বন্দ্বের অবসান, অর্থাৎ আমরা কি দেখি, কার্ল মার্ক্সের যে তত্ত্ব, সেই তত্ত্বটার প্রেক্ষাপট ছিল শিল্প বিপ্লব, আমরা বিস্তারিত পড়ব। তো সেখানে তিনি বলছেন যে মালিক শ্রেণী শ্রমিক শ্রেণীর উপর অত্যাচার করছে, তাদেরকে শোষণ করছে, তাদের যে শ্রম তার উপরেই মালিক শ্রেণীর যে সম্পদ বা সেই তার যে স্থাপত্য সেটা দাঁড়িয়ে আছে। ইনি বলছেন যে আমাদেরকে এই যে মালিক শ্রেণীর দ্বন্দ্ব, এই যে সোশ্যালিজম বা সায়েন্টিফিক সোশ্যালিজম বা মার্ক্সিজম যেটা তুলে আনছে, এই জায়গায় যাওয়ারই দরকার নেই। কারণ যখন তোমার যতটুকু প্রয়োজন তার বাইরে যেটা থাকবে সেটা তুমি সমাজকে দিয়ে দেবে, ফলে মালিক শ্রেণী আর শ্রমিক শ্রেণীর মধ্যে তখন কোনো দ্বন্দ্ব থাকবে না, তখন থাকবে যেটা সেটা হচ্ছে সহযোগিতা। অর্থাৎ মালিক শ্রেণীর যতটুকু প্রয়োজন সেটা মালিক শ্রেণী যখন অর্জন করে নেবে, তার বাকিটা তো সে দান করবে, তাহলে তার যে শ্রমিক শ্রেণীকে অত্যাচার করা, শোষণ করার প্রয়োজনীয়তাটাই হবে না। অপরদিকে শ্রমিক শ্রেণীর যতটা প্রয়োজন সে তো মালিক শ্রেণীর উদ্বৃত্ত থেকে পেয়ে যাবে, তাহলে তারও শ্রমিকের মানে মালিককে আর হিংসে করা বা মালিককে ঘৃণা করার কোনো প্রয়োজন হবে না। এইভাবে তিনি বলছেন যে মালিক শ্রমিকের যে দ্বন্দ্বে আমরা দেখে আসছি সভ্যতায়, সেটা হবে না যদি আমরা এই ওচি ব্যবস্থাটাকে বাস্তবায়ন করতে পারি। এটা তো একটা কাল্পনিক ধারণা, সেইভাবে ব্যাখ্যা করা যেতে পারে। আর একটা কি, তিনি বলছেন হৃদয় পরিবর্তনের ধারণা, যেটা মার্ক্সবাদ আমরা বললাম। মার্ক্সবাদ কি বলেছে, মার্ক্সবাদ তোমাকে বিপ্লবের কথা বলেছে, যেটা হচ্ছে সশস্ত্র বিপ্লব, যেটা হচ্ছে বিভিন্ন যে আন্দোলনের কথা বলেছে সেটা সশস্ত্র আন্দোলনের কথা বলেছে, গেরিলা ওয়ারফেয়ারের কথা বলেছে। সেখানের থেকে গান্ধীজি বলছেন যে তুমি তোমার চেয়ে যে ক্ষমতার দিক থেকে এগিয়ে, সম্পদের দিক থেকে এগিয়ে, তার সঙ্গে তুমি তার হৃদয় পরিবর্তন করো, তার সাথে তাকে ঘৃণা করো না, সেটা তুমি জোরপূর্বক করো না, সেটাকে তুমি অহিংসভাবে করো। এবার তিনি বলছেন আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে তুমি সম্পদের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের কথা বলছেন। অর্থাৎ কি, যেমনটা আমাদের স্বাধীন ভারতেও করা হয়েছিল, যেটা আমি একটু আগে বললাম, যে সম্পদ কোনো ব্যক্তির তো থাকবেই, কিন্তু রাষ্ট্র মানে যে রাষ্ট্র বলতে তিনি তো রাষ্ট্রকে মান্যতা দেননি, কিন্তু তার যে ধারণায় তিনি বলছেন যে ব্যবস্থা থাকবে, তিনি গ্রাম ব্যবস্থার কথা বলেছেন, সেখানেই যে ব্যবস্থা, সেখানে তারাই যে নিয়ন্ত্রণ করবে, যৌথভাবে সমাজ নিয়ন্ত্রিত, তিনি কিন্তু মানে সম্পদের ব্যবস্থার কথা বলেছেন। অর্থাৎ সমাজ থেকে তৈরি হবে একটা ধরে নাও কোম্পানি, যেখানে শ্রমিক শ্রেণী শ্রম দেবে, তার মালিক শ্রেণী থাকবে, সেই মালিক শ্রেণী যতটা প্রয়োজন তারা নেবে, উদ্বৃত্তটা তারা দান করে দেবে। এইভাবে একটা আদর্শ ধারণার কথা তিনি বলেছেন। তিনি বলছেন যে উৎপাদনের ধরন নির্ধারণ করতে হবে, অর্থাৎ সমাজের যারা বঞ্চিত দরিদ্র তাদের জন্য পণ্য তৈরি করতে হবে, শুধুমাত্র ধনীদের জন্য মানে পণ্য, বিলাসবহুল পণ্য তৈরি করলাম তা কিন্তু হবে না। সর্বনিম্ন এবং সর্বোচ্চ আয়ের মধ্যে ব্যবধান কমাতে হবে, অর্থাৎ একটা মানুষের মধ্যে আর একটা ব্যক্তির মধ্যে এতটা আয়ের ব্যবধান রাখা যাবে না যার ফলে একটা মানুষ অন্য মানুষকে কিনে ফেলতে পারে। এই ধরনের ধারণা তিনি বলেছেন, অর্থাৎ একটা আদর্শ ধারণার কথা আমরা কিন্তু বলতে পারি। এবার যেটা বলছিলাম যে পুঁজিবাদ ও সমাজবাদের সাথে পার্থক্যটা কি, এই যে ওচি ব্যবস্থা, এটা তাহলে বৈশিষ্ট্যগুলো বললাম। ওচি ব্যবস্থা কি ছিল, ওচি ব্যবস্থাটা বললাম তার উঠে আসছে ধর্ম থেকে, যেটা ছিল হিন্দু ধর্মের বিভিন্ন ধর্মগ্রন্থ বলো বা উপনিষদের থেকে উঠে আসছে, যার মূল কথাটা বললাম, যেটা কি কোনো ব্যক্তি মালিক না, সে হচ্ছে শুধুমাত্র তার রক্ষক। ট্রাস্টির মূল বৈশিষ্ট্য বললাম কি, তিনি সম্পদের আমানত একজন ব্যক্তি, তিনি মালিক শ্রেণীর আর শ্রমিক শ্রেণীর দ্বন্দ্বের অবসান করবে যদি এটা বাস্তবায়ন করা যায়। মালিক শ্রেণীর বা যারা ধনী তাদেরকে হিংসে না করে, ঘৃণা না করে, তাদেরকে হৃদয় পরিবর্তনের কথা বলেছেন। সম্পদের রাষ্ট্রীয়করণ বা যেটা যৌথতার কথা বলেছেন। উৎপাদনের ধরন পরিবর্তন, অর্থাৎ শুধুমাত্র ধনীদের জন্য না, গরিবদের জন্যও করতে হবে। সর্বনিম্ন এবং সর্বোচ্চ আয়ের মধ্যে ব্যবধান কমাতে হবে, অর্থাৎ তোমাকে এমন আয় করবে না যার ফলে অন্যকে তুমি কিনে ফেলতে পারো। এবার যেটা দেখছি যে দুটো তত্ত্বের কথা বললাম, একটা হচ্ছে পুঁজিবাদ আর একটা বললাম যে সমাজবাদ বা মার্ক্সবাদ, সায়েন্টিফিক সোশ্যালিজম বা মার্ক্সবাদ। এই দুটোর মধ্যে কি পার্থক্য? পুঁজিবাদ কি করে? পুঁজিবাদ বলে যার যতটা ক্ষমতা, যার যেমন মেরিট, যার যেমন মেধা, সে সেইভাবে কিন্তু নিজের সম্পত্তি তৈরি করতে পারবে, নিজের মুনাফা করতে পারবে, ব্যক্তি স্বার্থ পূরণের জন্য যত খুশি সম্পত্তি সে অর্জন করতে পারে। যার জন্য যদি তাকে গরিব শ্রেণীকে শোষণ করতে হয়, সেই শোষণের কথা পুঁজিবাদ কোনো বলে না যে কি করতে হবে। কিন্তু ট্রাস্টিশিপের যে ধারণা, ওচি ব্যবস্থার যে ধারণা, সেখানে গান্ধীজি বলছেন যে এখানে সামাজিক কল্যাণের কথা করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তির, শেষ ব্যক্তিরও যেন কল্যাণ হয়, সর্বদয়ের যে ধারণা, অন্তদয়ের যে ধারণা, সেটার কথা তিনি কিন্তু এই ওচি ব্যবস্থাতেও বলছেন।
আর একটা কি মার্ক্সবাদের সাথে যদি বলি, মার্ক্সবাদ সশস্ত্র বিপ্লবের কথা বলছেন, আর ট্রাস্টিশিপ বা অচি ব্যবস্থা বলছে হৃদয় পরিবর্তনের কথা, অহিংসার কথা। এই গেল মূলগত পার্থক্য যদি আমি বলি। তো এই দুটো ধারণা আমরা পড়ে ফেললাম, এটা আমাদের ছিল। আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে রাষ্ট্রতত্ত্ব। গান্ধী রাষ্ট্র সম্পর্কে কি বলছেন। আমরা তো এতক্ষণ পড়লাম যে গান্ধী রাষ্ট্র ব্যবস্থাকে মানেননি। তিনি রাষ্ট্র সম্পর্কে কি ধরনের ধারণা দিচ্ছেন। তিনি বলছেন যে স্টেটলেস সোসাইটি, অর্থাৎ রাষ্ট্রহীন একটা সমাজ তৈরি হবে, যেটা হচ্ছে এনলাইটেড অ্যানার্কি, অর্থাৎ যেটা হচ্ছে একটা অরাজকতা, মানে যেটা হচ্ছে উদ্বুদ্ধ অরাজকতার একটা ধারণা কিন্তু তিনি বলছেন, প্রবুদ্ধ অরাজকতার তিনি ধারণার কথা একটা বলছেন। এটা কি মূল কথা কি, গান্ধী রাষ্ট্র সম্পর্কে কি বলছেন, এটা আমরা একটু বিস্তারিতভাবে বুঝে নেওয়ার চেষ্টা করি। প্রথম কথা যেটা, সেটা গান্ধীজি হচ্ছে রাষ্ট্রকে একটা হিংসার সংগঠিত কেন্দ্রীভূত রূপ বলছেন, অর্গানাইজড সেন্ট্রালাইজড ভায়োলেন্স। রাষ্ট্র অর্গানাইজড অর্থাৎ সংগঠিতভাবে, কেন্দ্রীভূতভাবে একটা সংগঠন হিসেবে ব্যক্তির উপর অত্যাচার করে। এর মধ্যে কোনো পবিত্রতা নেই, কল্যাণ নেই, এর মধ্যে কোনো মানে যেটাকে বলে সোল নেই, আত্মা নেই। এ সর্বতভাবে চেষ্টা করে ব্যক্তির উপর তার প্রভাব বিস্তার করতে, যে কারণে তিনি সর্বতভাবে রাষ্ট্রের বিরোধিতা করছেন, রাষ্ট্রহীন একটা সমাজের কথা বলছেন। আর একটা কি বলছেন, প্রবুদ্ধ অরাজকতা, যেটা বললাম এনলাইটেড অ্যানার্কি। সেখানে তিনি বলছেন যে তিনি এই যে কোনো সর্বশক্তিমান শাসক থাকবে না, তিনি বলছেন যে সমাজে এরকম শাসকের প্রয়োজন নেই যে সর্বশক্তিমান হবে। আমাদের একটা ব্যবস্থা থাকবে যেটা নৈতিকতার ভিত্তিতে চলবে, যেখানে কোনো পুলিশ আদালতের কোনো বল প্রয়োগের কেন প্রয়োজন হবে। আমরা যদি ব্যক্তিগত জীবনে নৈতিকতা অবলম্বন করি, আমরা যদি আমাদের জীবনে নৈতিকতা অবলম্বন করি, গ্রামভিত্তিক সমাজে আমরা যেমন যেটা অচি ব্যবস্থা বললাম বা সর্বদয়ের ধারণা বললাম, সেখানে কি কোনো প্রয়োজন রয়েছে কোনো মানুষকে কোনো মানুষের হিংসা করার? তাহলে কি দরকার আমার সেখানে আইন ব্যবস্থার, কি দরকার পুলিশের? যদি সমাজে হিংসা না থাকে, যদি সমাজে অন্যের উপর অত্যাচার না থাকে, তাহলে সেখানে পুলিশেরই বা কী দরকার, আইন আদালতের বা কী দরকার? সেখানে তো সবাই শান্তিপূর্ণভাবে যার যতটা প্রয়োজন সেভাবে নিয়ে এগিয়ে চলবে। তো এইভাবে তিনি তার ধারণাকে রাষ্ট্রহীন একটা ব্যবস্থার কথা, সমাজের কথা বলছেন। কিন্তু কেন তিনি রাষ্ট্রকে বিরোধিতা করছেন, তার দুটো মানে তিনটে তিনি কারণ এখানে কিন্তু ব্যাখ্যা করছেন। কী কী কারণ আমরা দেখে নিই। তিনি বলছেন রাষ্ট্র হচ্ছে হিংসা করে, রাষ্ট্রের মধ্যেই হচ্ছে তিনি সংগঠিত হিংসার একটা রূপ বলছেন। ব্যক্তি যদি হিংসা ত্যাগ করতে পারে, ব্যক্তি যদি নৈতিক হতে পারে, রাষ্ট্র কখনো তার নৈতিকতা হতে পারবে না। কারণ রাষ্ট্রের মধ্যে তিনি বলছেন কোনো আত্মা নেই, রাষ্ট্রের মধ্যে কোনো সোল নেই, যে কারণে ব্যক্তি হৃদয় পরিবর্তন হতে পারে কিন্তু রাষ্ট্রের হৃদয় কখনো পরিবর্তন হবে না। তাই রাষ্ট্রের তিনি সম্পূর্ণ ঘোরতর বিরোধী। আর একটা কি বলছেন, ব্যক্তিগত নৈতিকতা ধ্বংসের কারণ। রাষ্ট্র আইনের ভয় দেখিয়ে ব্যক্তির মধ্যে থেকে যে তার নৈতিকতা সেটাকে নষ্ট করে দেয়, যে কারণে রাষ্ট্রই ব্যক্তির নৈতিকতাকে হ্রাস করে বা রাষ্ট্রই ব্যক্তির নৈতিকতাকে ধ্বংস করে, যে কারণে তিনি বলছেন যে রাষ্ট্রের কোনো প্রয়োজনীয়তা নেই। তিনি বলছেন রাষ্ট্র হচ্ছে সোললেস মেশিন, যেটা বলছি আত্মাহীন যন্ত্র, অর্থাৎ রাষ্ট্রের মধ্যে কোনো স্বকীয়তা নেই। ব্যক্তির যেমন একটা স্বকীয়তা রয়েছে, নিজস্বতা রয়েছে, সে ভাবতে পারে যে কিসে মানুষের কল্যাণ হবে, কিসে মানুষের অকল্যাণ হবে, রাষ্ট্র সেটা ভাবে না। সেই তার যে সমালোচনা, যেখান থেকে তিনি রাষ্ট্রের বিরোধিতা করছেন। তো এই গেল তার রাষ্ট্রের ধারণা। কি বললাম, রাষ্ট্রকে তিনি বলছেন একটা হিংসার রূপ, কেন্দ্রীভূত সংগঠিত হিংসার রূপ। রাষ্ট্রকে তিনি বলছেন এটা একটা প্রবুদ্ধ অরাজকতার একটা প্রতিষ্ঠান, যেটা হচ্ছে তার মধ্যে কোনো আত্মা নেই, তার মধ্যে কোনো একটা তিনি সেটা একটা যন্ত্র হিসেবে তিনি ব্যাখ্যা করছেন রাষ্ট্রকে, যে হিংসা শেখায়। ব্যক্তির মধ্যে থেকে অহিংসা আসতে পারে, ব্যক্তির মধ্যে থেকে নৈতিকতা জাগ্রত হতে পারে, কিন্তু রাষ্ট্রের মধ্যে নৈতিকতা বা অহিংসা কখনো জাগ্রত হবে না, যে কারণে তিনি রাষ্ট্রহীন একটা ব্যবস্থার কথা বলছেন। এখান থেকেই তার যে গ্রাম স্বরাজ আর অহিংস সমাজের ধারণা কিন্তু চলে আসছে। অর্থাৎ তিনি বলছেন যে বিকল্পটা কী, তাহলে যদি তুমি গান্ধীজি রাষ্ট্র না মানছেন, তাহলে তিনি কী ধরনের ব্যবস্থা চাইছেন। সেটা হচ্ছেন যে তুমি বলছেন যে কেন্দ্র, আজকের দিনে যেমন আমরা দেখি কি না, আমাদের একটা কেন্দ্র সরকার রয়েছে যেটা সমগ্র ভারতকে পরিচালনা করে। তারপর রয়েছে একটা বিভিন্ন প্রভিন্স বা রাজ্য, সেই রাজ্যগুলোর আবার রাজ্য সরকার রয়েছে। তার নিচে যেটা রয়েছে গ্রাম, আজকের যে গ্রাম, সেই গ্রাম ভিত্তিক তিনি সভ্যতার কথা বলেছিলেন। অর্থাৎ যেটা একটা বলেছিলেন যে সমকেন্দ্রিক মহাসাগরীয় বৃত্তের তার একটা তত্ত্বও রয়েছে এখানে, যেটা হচ্ছে ওসিয়ানিক সার্কেলের নাম দেওয়া হয়। যেটা হচ্ছে তিনি বলছেন যে একটা সার্বভৌম কর্তৃপক্ষ, অর্থাৎ যেটা এমন একটা প্রতিষ্ঠান যেটা প্রত্যেকটা গ্রাম, অর্থাৎ কোনো নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকবে না, ছোট ছোট গ্রাম, সেই গ্রামেরই নিজস্ব অর্থনীতি, নিজস্ব ব্যবস্থা তারা চলবে। ফলে তাদের যে যেমনটা বললাম, যেখানে সমাজে পিছিয়ে পড়া যে ব্যক্তি, তার কল্যাণ যখন সমাজের এগিয়ে থাকা ব্যক্তিরা করবে, সবার কল্যাণ হবে, সর্বোদয় সবার উদয় যখন হবে, যখন অছি ব্যবস্থা প্রয়োগ হবে, সেখানে কি প্রয়োজন অর্থনীতির, কি প্রয়োজন আমার চিন্তা করার, কি প্রয়োজন সেখানে পুলিশ বা রাষ্ট্রের, সেখানে কোনো হিংসার কোনো স্থানই নেই, সেখানে সম্পূর্ণ নৈতিকতা রয়েছে। ফলে তিনি বলছেন এমনই একটা গ্রাম সমাজ গড়ে উঠবে যেখানে সারা স্বয়ংসম্পূর্ণ, সেই গ্রামের মধ্যেই তারা তাদের যে কৃষিকাজ করবে, তাদের যে কুটির শিল্পের মাধ্যমে তারা এগিয়ে যাবে, সেখানে অন্য কোনো হিংসার প্রয়োজন নেই, সেটা সম্পূর্ণ একটা নৈতিকতা ভিত্তিক একটা সংগঠন তৈরি হবে। এবার আমরা দুজনকে পড়েছি আদর্শবাদী তাত্ত্বিক হিসাবে, একজন হচ্ছে হেগেল, একজন হচ্ছেন গ্রিন। এই দুজনের সাথে পার্থক্যটা কি? গান্ধীও তো আদর্শের কথা বলছেন,
হেগেলও আদর্শের কথা বলেছেন, গ্রিনও আদর্শের কথা বলেছেন। তাই এদের পার্থক্যটা যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমরা বুঝবো যে আমরা বুঝতে পেরেছি জিনিসটা। হেগেল কি বলছেন রাষ্ট্র সম্পর্কে? হেগেল বলেছেন রাষ্ট্র হচ্ছে মর্তে ঈশ্বরের পদচারণা, মার্চ অফ গড অন আর্থ। রাষ্ট্রকে তিনি সেই লেভেলে, সেই যে তিনি তার বললাম স্পিরিটের ধারণা, প্রত্যেকটা ব্যক্তির মধ্যে স্পিরিট আছে, সেই আত্মা বা স্পিরিট বা সোল সেটা যদি জেগে ওঠে তাহলে কিন্তু সে নৈতিকতা হয়ে যাবে, এবং সেই নৈতিকতা হলে সে রাষ্ট্রের সাথে একাত্ম হয়ে যাবে সে জীবদেহের মতো করে। তাহলে সে রাষ্ট্রের যা আইন, রাষ্ট্রের যা বক্তব্য সেটা মেনে চলবে। এটা হচ্ছে হেগেলের বক্তব্য, হেগেলের আদর্শবাদ। গ্রিন কি বলেছিলেন? গ্রিন বলেছেন যে মানুষের নৈতিকতার মাধ্যম হচ্ছে রাষ্ট্র। তিনি রাষ্ট্রকে একটা নৈতিকতার মাধ্যম করেছেন। হেগেল যেমন বলেছিলেন যে রাষ্ট্র একটা ব্যবস্থা যেটার মাধ্যমে তোমার আর চাহিদা কিছু থাকবে না, ব্যক্তির যা চাহিদা রাষ্ট্রে বিলীন হওয়ার মধ্যেই সেটা পেয়ে যাবে। হেগেল বলছেন না, রাষ্ট্র, তিনি তো উদারবাদী ছিলেন, তিনি বলছেন যে ব্যক্তি স্বার্থ পূরণ হবে, ব্যক্তির যে চাহিদা, রাষ্ট্র এমনই নৈতিক, এমনই জনকল্যাণকারী যে কিন্তু ব্যক্তির যে নৈতিক প্রগতি সেটা কিন্তু পালন করবে। গান্ধী কি বলছেন? গান্ধী বলছেন যে রাষ্ট্র থাকবে না, রাষ্ট্র একটা সংগঠিত কেন্দ্রীভূত রূপ যেটার কোনো আত্মা নেই, ফলে রাষ্ট্রের কোনো প্রয়োজন নেই। ফলে এই যে তার নৈতিকতাটা গ্রাম ভিত্তিক, তার একটা সম্পূর্ণ বিকল্প ব্যবস্থা। তিনজনেই আদর্শবাদী, তিনজনেই কিন্তু আমরা আদর্শের মধ্যে দিয়েই পড়ছি, কিন্তু তিনজনের আদর্শ ভিন্ন, তিনজনের রাষ্ট্র সম্পর্কে দৃষ্টিভঙ্গি ভিন্ন। এটা বোঝা গেলে বোঝা যাবে। এবার যেটা বলতে হবে সেটা হচ্ছে কি পার্থক্য, আর একটা পার্থক্য কি ব্যক্তি আর রাষ্ট্রের মধ্যে পার্থক্য। হেগেল আর গ্রিনের মধ্যে ব্যক্তির কি ব্যাপার ছিল? রাষ্ট্র তৈরি বা রাষ্ট্রের আইন মেনে চললেই সে ব্যক্তির জীবন পূর্ণ হবে। কিন্তু গান্ধী বলছেন না, গান্ধী বলছেন যে রাষ্ট্রের প্রয়োজনীয়তা যেহেতু নেই, তাকে কি করতে হবে? তাকে সেই গ্রাম ব্যবস্থার মধ্যেই চলতে হবে, তার যে অচি ব্যবস্থা, সত্যাগ্রহ ব্যবস্থা, এই যে ব্যবস্থাগুলো তার মধ্যে দিয়ে চলতে হবে। চূড়ান্ত লক্ষ্য যদি বলি যে আলটিমেট গোল কী ছিল? আলটিমেট গোল ছিল রাষ্ট্রকে আরও শক্তিশালী করা। হেগেলের প্রেক্ষাপট আমরা দেখেছি, গ্রিনের প্রেক্ষাপট আমরা দেখেছি, রাষ্ট্রকে শক্তিশালী সুসংগঠিত করতে চেয়েছিল। গান্ধীর চিন্তা কি? গান্ধী বলছেন যে রাষ্ট্রের কোনো প্রয়োজন নেই, রাষ্ট্র বিলুপ্ত হোক, রাষ্ট্রহীন একটা অহিংস সমাজের কথা তিনি বলছেন, যেটা হচ্ছে প্রবুদ্ধ অরাজকতার একটা পরিস্থিতি, যেটা তিনি প্রতিষ্ঠা করার কথা বলেছেন। এখানে মনে রাখার একটা কথা বলে দেওয়া হয়েছে, যেটা কি হেগেল আর গ্রিন কিন্তু সর্বোচ্চ কর্তৃত্বের কথা বলেছে, নৈতিক প্রগতির কথা বলেছে রাষ্ট্রের মাধ্যমে, আর গান্ধী বলেছে ব্যক্তিগত নৈতিকতাই প্রধান, সেখানে কোনো রাষ্ট্রের ধারণাই তিনি রিজেক্ট করছেন। এই গেল তাহলে রাষ্ট্রের ধারণা সম্পর্কে প্রত্যক্ষ। তাহলে আমরা কি কি পড়লাম? একটা বললাম সর্বোদয়ের ধারণা, একটা বললাম অচি ব্যবস্থা বা ট্রাস্টিশিপ, আর একটা বললাম তার রাষ্ট্র সম্পর্কে ধারণা। এবার মার্ক্সীয় চিন্তার সাথে একটা পার্থক্য করা হয়েছে। মার্ক্সবাদ যেহেতু আমরা পড়িনি, এটা এখন আমি আলোচনা করছি না, পরবর্তীকালে এটা তোমরা মার্ক্সবাদ যখন পড়বো তখন আমরা দেখে নেবো। এটা পার্থক্যটা করা রয়েছে মার্ক্সবাদের সাথে গান্ধীর কীভাবে পার্থক্য। মার্ক্সবাদ যেহেতু আমরা আলোচনা করিনি, এখন আমি এটা আলোচনা করছি না। এবার যেটা তার বিভিন্ন ধারণার কথা আমরা প্রথমেই বলেছিলাম, যেমন একটা সত্যাগ্রহ, যে তার অহিংস যে প্রতিরোধ, বিভিন্ন তার তো ধারণা ছিল অহিংসা, সেই অহিংসার প্রতিরোধের মাধ্যমে তার একটা ধারণা ছিল সত্যাগ্রহ, সত্যের প্রতি আগ্রহ, সত্যের প্রতি নিষ্ঠা বা আগ্রহ, যেটার আক্ষরিক অর্থ। তো এই ধারণাটা তার কখন উঠে আসছে? যেটা তার বললাম, প্রথম দিনই সত্যাগ্রহী আন্দোলন যেটা করেছিলেন সেটা করেছিলেন সাউথ আফ্রিকাতে। ভারতবর্ষে ফিরে তিনি কিন্তু চম্পারণ করলেন। এভাবে 6টা আন্দোলনের কথা আমরা পড়েছি, আন্দোলনগুলো মনে রাখবে। এবার যেটা বলার, এটার মূল বক্তব্যটা কি? মূল বক্তব্যটা একটা নৈতিকতা। সেই নৈতিকতাটা কি, যেটা তার প্রথমে আমরা ব্যাখ্যা করার সময় বললাম, তিনি বলছেন যে ঈশ্বরই সত্য, সত্যই ঈশ্বর। অর্থাৎ ঈশ্বর তখনই তুমি প্রাপ্ত হবে যখন তুমি সত্য বলবে, অসত্যের মাধ্যমে কোনো ঈশ্বর প্রাপ্তি হতে পারে না, এবং ঈশ্বরও সত্যের রূপ। সত্য যদি বলো তবেই তুমি ঈশ্বরকে পাবে, এবং ঈশ্বরই নিজেই সত্য। এই যে একটা ধারণা। আর একটা কি বলছেন, প্রতিপক্ষকে আঘাত না করে, তাকে হিংসা না করে, ঘৃণা না করে, নিজে সেটাকে সহ্য করো, এবং নিজের সেই সহ্য ক্ষমতার মাধ্যমে তুমি প্রতিপক্ষ হৃদয়, যে তুমি যে এত কষ্ট পাচ্ছ। সাম্প্রতিক আমরা দেখলাম কি, সোনাম ওয়াংচুক যে আন্দোলনটা করলেন, তিনি কি কোনো সশস্ত্র আন্দোলন করলেন? তিনি 21 দিন না খেয়েছিলেন। এটা আমরা তো ভাবতেই পারি, অনেকেই আজকাল বলে দেখি যে গান্ধী কি বলেছেন ওইভাবে কোনোদিন মানুষের হৃদয় পরিবর্তন সম্ভব? প্রকৃষ্ট উদাহরণ আমাদের সামনে, এই যে কদিন আগেই হয়ে গেল, সোনাম ওয়াংচুক কি করলেন, তিনি 26 দিন না খেয়েছিলেন। তো একটা ব্যক্তি যদি না খেয়ে থাকে তাহলে কি হতে পারে? তার একটা প্রকৃষ্ট উদাহরণ দিলেন যে সমাজের সমস্ত ব্যক্তি কিভাবে তার প্রতি সহানুভূতিশীল হয় এবং রাষ্ট্রের প্রতি ঘৃণা হয়, রাষ্ট্রের প্রতি যে রাগ সেটা তৈরি হয়। সেটা তিনি গান্ধীবাদী যে ধারণা, অর্থাৎ অহিংসভাবে তিনি কোনো রকমভাবে হিংসার প্রয়োগ না করে, নিজে যে কষ্ট সহ্য করে রাষ্ট্র যারা পরিচালনা করছেন তাদের হৃদয় পরিবর্তন করে। এই যে গান্ধীবাদী আন্দোলনের একটা এই উদাহরণ আমরা কিন্তু আমাদের সমসাময়িক উদাহরণে দেখতে পাই। তো এর মাধ্যমে তিনি কি বলছেন, এখানে তিনি বললেন যে সত্যাগ্রহের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে শত্রুকে ঘৃণা করা নয়, শত্রুকে কষ্ট দেওয়া নয়, আমাদের তাকে হৃদয়কে পরিবর্তন করতে হবে, নিজে সেই সাফারিংটা, সেই দুঃখটাকে নিজে আমাদেরকে সহ্য করতে হবে। তবেই কিন্তু আমরা তার প্রতি দুর্বলতা, তার যে খারাপ লাগা, সেটা হৃদয় পরিবর্তন হবে। যদি সে মানুষ হয়, যদি সে রাষ্ট্র হয়, সে কিন্তু এটা বুঝবে না। যদি সে মানুষ হয়, তার মধ্যেই নৈতিকতাটা আসবে।
তো সত্যাগ্রহের বৈশিষ্ট্য কি? সত্যাগ্রহ হচ্ছে অহিংসার উপর প্রতিষ্ঠিত, সেখানে শত্রুকে বিদ্বেষ ঘৃণা করা যাবে না। আর একটা কি? আত্মক্লেশ বা কষ্ট সহিষ্ণুতা, অর্থাৎ তোমাকে নিজেকে কষ্ট ভোগ করতে হবে, তবেই তো তুমি যে অন্যায় করছে তোমার সাথে তার বিবেকটা জাগ্রত করতে পারবে বা তার মধ্যে সেই নৈতিকতাটাকে জাগ্রত করতে পারবে, যবে তুমি নিজে সেলফ সাফারিং অর্থাৎ নিজের কষ্টটাকে নিজে মানে ভোগ করবে। হৃদয় পরিবর্তনের ধারণা বলছেন এখানে। আর এখানে বলছেন যে কোনো রকম ঝগড়া বা কোনো রকম হিংসার কোনো স্থান নেই, এই হচ্ছে তার মূল বক্তব্য। এটা হচ্ছে সত্যাগ্রহের কথা বললাম। সত্যাগ্রহ একটা নৈতিকতার ভিত্তিতে সেই রকম আন্দোলন। এবার একটা ধারণা আছে নিষ্ক্রিয় প্রতিরোধ আর একটা সত্যাগ্রহ। এই যে দুটো ধারণা, দুটো অনেক ক্ষেত্রে অনেকে গুলিয়ে ফেলে। এই দুটোর পার্থক্যটা একটা করে দিয়েছি, যে দুটোর পার্থক্যটা কি। এটা অনেক সময় আসে পরীক্ষাতে বা স্টেটমেন্ট বেশও আসতে পারে যে কি কি পার্থক্য। তো মূল যেটা বক্তব্য সেটা হচ্ছে এইভাবে মনে রাখো, সত্যাগ্রহ হচ্ছে একটা নৈতিকতা ভিত্তিক আদর্শ, দার্শনিক আদর্শ। আর নিষ্ক্রিয় যেটা হচ্ছে প্রতিরোধ বা প্যাসিভ রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে রাজনৈতিক একটা আদর্শ। ধরে নাও গান্ধী যেটা বলছেন যে সত্যাগ্রহ আন্দোলন যখন হচ্ছে তখন প্রত্যেকটা আন্দোলনকারী সত্যাগ্রহী নয়, যারা আন্দোলন করছে সবাই সত্যাগ্রহী নয়, তাদের মধ্যে যারা অনেকে থাকবে প্যাসিভ রেজিস্ট্যান্স করবে। সত্যাগ্রহী যে, যার মধ্যে যে উপরে যে গুণগুলোর কথা বললাম, সে অপরকে ঘৃণা করবে না, সে নিজে সাফার করবে, নিজে কষ্ট ভোগ করবে, হৃদয় পরিবর্তনের চেষ্টা করবে শত্রুপক্ষের, এবং ঝগড়া বা কোনো রকম হিংসা স্থান থাকবে। অন্যদিকে প্যাসিভ রেজিস্ট্যান্স কি করবে? এটা হচ্ছে রাজনৈতিক কৌশল। ধরো কোনো কারণে তুমি এই যে মহান আদর্শটা মেনে চলতে পারছে না, কিন্তু সেই আন্দোলনের অংশ। গান্ধী বলছেন কি স্বাধীনতা আন্দোলনে ইংরেজরা আমাদের উপর অত্যাচার করছে, আমি নিজে সত্যাগ্রহী, আমরা নেতৃবৃন্দ কয়েকজন সত্যাগ্রহী, কিন্তু সমগ্র যে জনসমষ্টি সবাই সত্যাগ্রহী নাও হতে পারে। তারা কি পালন করবে? তারা এই প্যাসিভ রেজিস্ট্যান্স পালন করবে। সেই প্যাসিভ রেজিস্ট্যান্সের কিন্তু কিছু ধারণা দিয়েছেন। সেটা কি কি? নিষ্ক্রিয় প্রতিরোধের একটা রাজনৈতিক একটা ব্যবস্থা, কৌশল। এটা বললাম কি এটা একটা আধ্যাত্মিক অস্ত্র বা এটা একটা নৈতিকতার ভিত্তিতে সত্যাগ্রহ তুলবে, যেমনটা আমরা ব্যাখ্যা করলাম। প্রতিপক্ষের মধ্যে দৃষ্টিভঙ্গিটা কেমন থাকবে? সত্যাগ্রহে প্রতিপক্ষকে কোনো রকম ঘৃণা, হিংসে কোনো রকম করা যাবে না, শত্রুতা করা যাবে না, তার হৃদয় পরিবর্তনটাই লক্ষ্য। আর নিষ্ক্রিয় প্রতিরোধ কি করবে? নিষ্ক্রিয় প্রতিরোধের মধ্যে তার ঘৃণা বিদ্বেষ থাকতে পারে। তার মূল লক্ষ্য কি? তার মূল লক্ষ্য হচ্ছে সেই আন্দোলনে জয়লাভ করা বা কর্তৃপক্ষকে সেই আন্দোলনে পরাজিত করা, এটা হচ্ছে তার মূল লক্ষ্য। শক্তি বা দুর্বলতা যদি বলি, সত্যাগ্রহী শক্তি কিসে? সত্যাগ্রহী শক্তি হচ্ছে তার আত্মা, নৈতিকতা ভিত্তিক। আর নিষ্ক্রিয় প্রতিরোধের শত্রু কি, মানে শক্তি কি? তার শক্তি হচ্ছে যদি সুযোগ হয়, যদি প্রয়োজন পড়ে, তাহলে সে বল প্রয়োগ প্রয়োজনে করতে পারে। এটা কিন্তু তিনি নিষ্ক্রিয় প্রতিরোধের ক্ষেত্রে, যেটা কোনো রকমভাবে শক্তি প্রয়োগের বা বল প্রয়োগের ধারণা কিন্তু সত্যাগ্রহে নেই, সেখানে সম্পূর্ণ অহিংস। এখানে কিন্তু নিষ্ক্রিয় প্রতিরোধে সেই ছাড়টা কিছু ক্ষেত্রে দেওয়া হয়েছে। আর একটা কি? হিংসার কোনো রকম স্থান সেখানে নেই অহিংস সত্যাগ্রহে। আর নিষ্ক্রিয় প্রতিরোধে কিন্তু যদি পরিস্থিতি অনুকূল হয়, তোমাকে যদি সেই রকমভাবে মারা হচ্ছে, প্রয়োজনে তুমি রেজিস্ট করতে পারো, তুমি কাউন্টার যদি না মারো তবুও কিন্তু তুমি নিজেকে আত্মরক্ষা করার কিন্তু কথা বলা হয়েছে। প্রয়োগের ক্ষেত্র কি? সত্যাগ্রহ সব ক্ষেত্রে রাষ্ট্র অন্যায় করুক, সমাজ, পরিবেশ, এই যে দেখলাম সোনাম ওয়াংচুকের কথা আমরা উদাহরণ দিলাম, এটা কিন্তু একটা রাষ্ট্রের বিরুদ্ধে একটা সত্যাগ্রহের আমরা কথা বলতে পারি। নিষ্ক্রিয় প্রতিরোধটা কি? এটা স্বাভাবিকভাবে রাষ্ট্রের বিরুদ্ধে বা কোনো রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে, এটা একটা রাজনৈতিক ধারণা যেহেতু, সেইভাবে কিন্তু হয়। তো এটা আমরা পড়লাম তাহলে সত্যাগ্রহের ধারণা, সত্যাগ্রহের সাথে প্যাসিভ রেজিস্ট্যান্সের ধারণা। এবার একটা তার অন্য কি ধারণা রয়েছে, সেটা হচ্ছে অহিংসা। অর্থাৎ তিনি বলছেন যে কোনো রকম হিংসার স্থান থাকবে না, মূল কথা এটা। তিনি অহিংসাকে অনেকভাবে ব্যাখ্যা করছেন। কিভাবে? একটা নেতিবাচক দিক থেকে যদি বলা হয়, যে কাউকে শারীরিকভাবে আঘাত না করা অহিংসা, এইভাবে আমরা বলতে পারি যে কাউকে আমরা মারলাম না, কেউ আমাকে মারলো তার বিপরীতে, বা আমি প্রথমে কাউকে মারলাম না, সেটা অহিংসা, নেগেটিভভাবে এটা বলতে পারি। ইতিবাচক দিক দিয়ে যদি বলি, সেটা কি? কোনোভাবে আমরা তো শারীরিকভাবে হোক, চিন্তায় হোক, কথায় হোক, কাজে হোক, কোনোভাবে কোনো রকমভাবে, যেটা তিনি সত্যাগ্রহীর মধ্যে থাকতে বলছেন, যে কোনো রকমভাবে কারোর প্রতি তুমি কোনো রকম বাজে চিন্তাও করবে না, কথাও বলবে না, মারা তো দূরের কথা। এই রকমের একটা ইতিবাচক মহান আদর্শের কথা কিন্তু তিনি অহিংসার ধারণায় বা নন ভায়োলেন্সের ধারণায় কিন্তু বলেছেন। আর একটা তিনি কি বলছেন? এই যে অহিংসা, অর্থাৎ অনেকে বলেন, এই যে গান্ধীর ধারণাকে সমালোচনা করে বলেন কি, যে অহিংসা গান্ধী এই কারণেই ছিলেন কারণ গান্ধীর শক্তি প্রদর্শন করে গোলা বন্দুক নিয়ে আন্দোলনের ক্ষমতা ছিল না। তিনি বলছেন না, এই যে আমি ওকে মারবো, অর্থাৎ চোখের বদলে চোখ নেব, ওকে আমি একটা মারবো, আমাকে দুটো মারবে, ওর একটা লোককে আমি মারলাম, আমার শত্রুপক্ষ আমার দুজনকে মারলো। তাহলে এটা তিনি যখন ওই আমাদের দেশভাগের পরে জাতিগত দাঙ্গা হচ্ছে সেখানেও বলছে, যে তুমি যখন হিন্দু মুসলিমকে মারছে, মুসলিম হিন্দুকে মারছে, এইরকম একটা পরিস্থিতিতে একটা লোক, একটা গল্প রয়েছে, গল্প না সত্যি কাহিনী বলে,
তো একজন মুসলিম একটা হিন্দু ছেলেকে নিয়ে এসছে তার কাছে যে দেখুন এর বাবা আমার ছেলেকে মেরে দিয়েছে, এর সাথে আমার কি ব্যবহার করা উচিত। গান্ধীজি তাকে বলছেন ওই বাচ্চাটাকে তুমি নিজের বাচ্চার মতো করে পালন করো, প্রতিপালন করো, তবেই হবে তোমার ওই যে যে তোমার ছেলেকে খুন করেছে তার প্রতি তোমার কাজ হবে। ওই ছেলেটা বড় হলে তখন তুমি বলবে যে তোমার বাবা এই করেছিল, তোমাকে আমি এইভাবে প্রতিপালন করলাম, তাহলেই তোমার প্রতি তার সেই বাচ্চাটার শ্রদ্ধাটা যে লেভেলে থাকবে। অর্থাৎ এইভাবেই কিন্তু তুমি শত্রুপক্ষের বিরুদ্ধে নৈতিকতার ভিত্তিতে জয়লাভ করলে। এটা তোমার দুর্বলতা নয় যে তুমি অহিংস, এটা তোমার দুর্বলতা নয় যে তুমি তার উপর অত্যাচার করছো না, তার উপর বল প্রয়োগ করছো না। গান্ধীজি বলছেন এটা কোনো কাপুরুষতা নয়, এটা মানে এটা কোনো আমার দুর্বলতা নয়, এটা হচ্ছে এটা আমার শক্তি, এটা আমার সাহসিকতা, এইভাবে তিনি ব্যাখ্যা করছেন। তো এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে, ওটা তোমরা দেখে নিও, ওটা আমি ব্যাখ্যা করছি না আর বিষয়ে, যেটা মূল কথা আমি বলে দিলাম। আইন অমান্য অসহযোগের কথা তিনি বলেছেন। এখানে তিনি আইন অমান্য বা অসহযোগের ধারণা, যেটা তিনি অসহযোগ আন্দোলন করেছিলেন 1921 খ্রিস্টাব্দে, সেটা তিনি নিচ্ছেন হেনরি থারোর থেকে, যেটা সিভিল ডিসোবিডিয়েন্স নামে তার একটা যেটা ছিল গ্রন্থ ছিল, সেখান থেকে তিনি প্রবন্ধ ছিল, সেখান থেকে তিনি এই ধারণাটা নিচ্ছেন, যেখানে কি রাষ্ট্রীয় যে অন্যায় তার বিরুদ্ধে প্রতিবাদের কথা বলা হয়েছে, সেখানে তিনি আইনকে অমান্য করার কথা কিন্তু বলেছেন। এই হচ্ছে তার মূল কথা, এখানে আমি আর বিশদ ব্যাখ্যা করলাম না। অসহযোগের একটা কথা বলেছেন, অর্থাৎ এখানে মূল কথা কি, মূল কথা হচ্ছে যে তুমি যে শাসন করছে শাসিতের সাথে তুমি সাহায্য করো না। ধরো ভারতবর্ষের মতো এত বড় একটা দেশ, যদি ভারতবাসীরা সহযোগিতা না করে, ভারতবর্ষকে ইংরেজরা শাসন করতে পারতো? পারতো না, কোনোদিনই পারতো না। কটা লোক ভারতবর্ষ ইংল্যান্ড থেকে ভারতে এসেছিল? খুব কম সংখ্যায়। ভারতীয়দেরকে তারা বিভিন্ন তাদের পদমর্যাদা দিয়ে, তাদেরকে কেরানি তৈরি করে তাদের দ্বারাই শাসনটা কিন্তু চালিয়ে গেছিল। এই জন্য তিনি বলছেন যে অসহযোগ আন্দোলনের তিনি কিন্তু ডাক দিয়েছিলেন একটা সময় 1920 খ্রিস্টাব্দে। এইভাবে তিনি তার অসহযোগ আন্দোলন দিয়েছেন, যেখানে তিনি বলছেন যে শাসককে আর কোনো রকম সাহায্য করার দরকার নেই, অন্যায় যে করছে, যে একটা রাষ্ট্র ব্যবস্থার যে প্রতিভূ, তাকে কোনো রকম সাহায্য করার দরকার নেই। এই হচ্ছে তার রাজনৈতিক কটা ধারণা। এবার যে তার কটা ধারণা, যেটা স্বরাজের কথা বলছেন। স্বরাজ কি? স্বরাজের মূল কথা যদি বলি, নিজের রাজ। স্ব মানে অর্থাৎ নিজের, রাজ মানে শাসন, নিজের শাসন, নিজের ওপর নিজের নিয়ন্ত্রণ। এটা তিনি 4টে ধারায় কিন্তু ব্যাখ্যা করছেন। এটা হচ্ছে সাধারণ অর্থগত শব্দার্থ, যে নিজের ওপর নিজের নিয়ন্ত্রণ। ব্যাপক অর্থে তিনি কীভাবে ব্যাখ্যা করছেন, তিনি বলছেন যে এই যে ব্রিটিশদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি, এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য শুধুমাত্র ইংরেজদেরকে হারিয়ে আমরা রাজনৈতিক ক্ষমতা দখল করবো তা না, আমাদেরকে এমন নৈতিক এবং সামাজিক যে স্বাধীনতা অর্জন করতে হবে, যেটা করলে পরে আমরা কিন্তু ইংরেজরা চলে যাওয়ার পর যদি আমরা সেটা অর্জন না করতে পারি, তিনি বলছেন তাহলে আমরা প্রকৃত স্বরাজ আনতে পারবো না। আমরা স্বাধীন হবো কিন্তু স্বরাজ আনতে পারবো না, নিজের ওপর নিজের নিয়ন্ত্রণ আনতে পারবো না। কেন বলছেন তিনি বলছেন যে ধরো আজকের দিনেই বলো, তিনি বলছেন এই যে রাজনৈতিকভাবে আমরা যদি নৈতিক এবং সামাজিক যদি না হই, আজকের দিনকে আমরা নৈতিক ও না সামাজিক দিক দিয়ে সেই স্বরাজটা পেয়েছি? যদি আমরা নিজেদেরকে প্রশ্ন করি, যদি আমরা সেই গান্ধীর নৈতিকতার কোষ্ঠীপাথরে বিচার করি, তাহলে দেখবো আমরা সেটাতে পারি। যে কারণেই কিন্তু আজকের সমাজের এই এত দ্বন্দ্ব, এত সমস্যা। তো তার যে 4টা মাত্রা বা 4টা ডাইমেনশন কী কী তিনি বলছেন, যার মাধ্যমে তিনি কিন্তু এই স্বরাজের বা সেলফ রুলের কথা বলছেন, বা নিজের উপর নিজের অধিকারের কথা বলছেন। একটা হচ্ছে কি রাজনৈতিক স্বরাজ, অর্থাৎ তোমার ওপর কোনো রকম তুমি যাকে চাও না সে তোমাকে শাসন করতে পারবে না। অর্থাৎ গণতন্ত্রের একটা কথা কেন বলা হচ্ছে, অর্থাৎ যে শাসনটা হবে বিকেন্দ্রীকৃত, অর্থাৎ মানুষ নিজেকেই নিজে শাসন করবে, যেখানে কোনো কর্তৃপক্ষ সেভাবে থাকলেও জনগণের হাতে কিন্তু অংশগ্রহণমূলক গণতন্ত্র যেটা ধারণা, সেটা কিন্তু মূলগত কথা তিনি বলছেন। অর্থাৎ রাষ্ট্রের তো তিনি সমালোচনা করছেন, কিন্তু গ্রাম ব্যবস্থার কথা বলছেন, সেখানেও কিন্তু একটা বিকেন্দ্রীকৃত, অর্থাৎ ব্যক্তির হাতেই সর্বোচ্চ ক্ষমতা থাকবে, এই ধরনের একটা কথা তিনি বলছেন। অর্থাৎ যেটা আমরা প্রত্যক্ষ গণতন্ত্র বা অংশগ্রহণমূলক গণতন্ত্রে দেখি, যেটা সুইজারল্যান্ডে বা বিভিন্ন দেশে রয়েছে, যে প্রত্যেকটা মানুষ ভোট দেবে, প্রত্যেকটা ডিসিশনের ক্ষেত্রে গণভোট হবে। ধরে নাও যে কী করা হবে, কোনো একটা ডিসিশন, সেটা ভোটের মাধ্যমে হবে। সেইভাবে যেটা গ্রামের মধ্যেই এটা পসিবল, কম জনসংখ্যায় এটা পসিবল, সেটা তিনি একটা রাজনৈতিকভাবে স্বরাজের একটা মাধ্যম বলছেন, যে সবাই যদি মতামত দেয় তাহলে রাজনৈতিকভাবে সেই সেলফ রুলটা আসতে পারে। অর্থনৈতিক স্বরাজটা কি? অর্থনৈতিক স্বরাজ বলছে যে তিনি স্বাবলম্বী হওয়ার কথা বলছেন, গ্রামভিত্তিক অর্থনীতির কথা বলছেন। কেমন অর্থনীতি? যেখানে তিনি কুটির শিল্পের কথা বলেছেন, বড় শিল্পের তিনি বিরোধিতা করেছেন, খাদির কথা বলেছেন, চরকার কথা বলেছেন। আর একটা কি, তার একটা বলছেন সামাজিক স্বরাজ, যেখানে তিনি সামাজিক ন্যায় প্রতিষ্ঠার কথা বলেছেন। সামাজিক যে অস্পৃশ্যতা, সামাজিক যে বর্ণপ্রথা, সামাজিক যে নারীদের স্বাধীনতাহীনতা, এই যে সাম্প্রদায়িকতা যেটা ধর্মভিত্তিক, প্রত্যেক সব রকম যে সামাজিক যেরকম যে যেগুলো বলা যায় যে সমস্যা রয়েছে, সামাজিক যে অসাম্য, সেই অসাম্যগুলোকে কিন্তু গান্ধী বিলোপ করার কথা বলেছেন। এই স্বরাজ তখনই প্রাপ্ত হবে যদি সামাজিক অসাম্য, সামাজিক সেলফ রুল আমরা আনতে পারি। অর্থাৎ কোনো রকম এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে 4টে জাতিতে অস্পৃশ্য করে রাখা হয়েছে শূদ্রকে, বা তারও পরে যারা রয়েছে, অর্থাৎ যারা আনটাচেবল, অস্পৃশ্য যারা,
শূদ্রর পড়ে যারা, তা এই যে বর্ণ ভিত্তি অর্থাৎ এই যে নারী সমাজের স্বাধীনতার আগে আমরা জানি নারীদেরও সেই অধিকার ছিল না কিন্তু ভারতবর্ষে, এবং যে ধর্মের ভিত্তিতে হিন্দু মুসলিম শিখ জৈন ঈসাই কত রকম ভাগ, তো তাদের যে বিরোধ সেগুলো যেন না থাকে, তাহলেই কিন্তু আমরা সামাজিক স্বরাজ বা নিজেদের সামাজিক যে নিজেদের অধিকার সেটা কিন্তু আমরা বলবৎ করতে পারবো। আর একটা কি সর্বশেষ, সেটা হচ্ছে নৈতিক বা আত্মিক স্বরাজ, অর্থাৎ আমাদের নিজেদের মধ্যে রাগ ঘৃণা যত রকমের কামনা বাসনা কুপ্রবৃত্তি সেগুলোকে আমাদেরকে সরাতে হবে, সেখান থেকেই আমাদের কিন্তু সেলফ রুল নিজের ওপর শুদ্ধি বা নিজের আত্মসংযম কিন্তু তুলে আনতে হবে। এইভাবে 4টে পর্যায়ে তিনি বলেছেন, যার মাধ্যমে স্বরাজের কথা বলেছেন। এইভাবে 4টা মানে মনে রাখবে কীভাবে তিনি বলেছেন। বিকেন্দ্রীকৃত গণতন্ত্র গ্রাম স্বরাজের কথা বলেছেন, যেটা অলরেডি বললাম, যে গণতন্ত্র প্রত্যেকটা মানুষ তার মতামত দেবে এবং গ্রামের মাধ্যমে কিন্তু শাসন করার কথা বলা হয়েছে। এই গ্রাম স্বরাজের ধারণাটা কিন্তু আমরা বিভিন্ন গ্রামের, তার মূল কথা কি, যেখানে তিনি বলছেন, মানে এখানে তার একটা বক্তব্য রয়েছে, তার একটা কোটেশন, যে ভারত তার শহরে নয়, তার 7 লক্ষ গ্রামে বসবাস করে। বলছেন, গান্ধীজি বলছেন যে গ্রামগুলোকে যদি শক্তিশালী করা হয় তাহলে কিন্তু ভারতবর্ষ শক্তিশালী হবে। তো এইটা ধারণা ছিল। গ্রামকে তিনি গ্রামভিত্তিক অর্থনীতির কথাও বলেছেন। মানে ওশিয়ান সার্কেলের কথা একটু আগেই বললাম, এটা আর ব্যাখ্যা করছি না, আমাদের সিলেবাসে নেই, জাস্ট এটা গ্রামভিত্তিক অর্থনীতির কথা বলেছেন, এটুকু মনে রাখবে। আর একটা যেটা বলছিলাম, নির্দেশমূলক নীতি এবং পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, যেটা আমরা পড়বো পরবর্তীকালে যখন কনস্টিটিউশনের পার্টে যাব, সেখানে কিন্তু এই যে গান্ধীর আদর্শ সেটা আমরা দেখতে পাই। 40 নম্বর যে ধারা আর্টিকেল, সেখানে বলা হয়েছে গান্ধীর যে গ্রাম স্বরাজের আদর্শ, যে পরবর্তীকালে গ্রাম পঞ্চায়েত গঠন করা হবে এবং যেখানে কিন্তু ক্ষমতা প্রদান করা হবে। পরবর্তীকালে যদি আমরা দেখি 73 এবং 74তম সংবিধান সংশোধনী, যেটা 73-এ পঞ্চায়েত, 74-এ যেটা পৌরসভা করা হয়েছে। তো এই যে পৌরসভা এবং পঞ্চায়েতের মাধ্যমে কিন্তু এখানে গ্রাম স্বরাজের কথা কিন্তু বলা হয়েছে। এইভাবে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ব্যবস্থার কথাও আমরা জানি, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, যেটা আমরা আজকাল ভোটও দিয়ে থাকি। এইভাবে কিন্তু আমরা গান্ধীর আদর্শ সংবিধানে কিন্তু লক্ষ্য করতে পারি। তো এটা আমরা জাস্ট লিঙ্ক করলাম একটা সংবিধানের সাথে। আর এটা কি সামাজিক অর্থনৈতিক যে চিন্তাধারা তার কী কী ছিল, একটা তার বললাম স্বদেশী ধারণা, যেটা আমরা প্রথমেই ব্যাখ্যা করার সময় বলছিলাম। তিনি বলছেন কি, আমাদেরকে বৈদেশিক যে ব্যবস্থা, বৈদেশিক সমাজকে ব্যাখ্যা করা উচিত না, আমাদেরকে স্বদেশী যে ধারণা সেটা নেওয়া উচিত। অর্থাৎ স্বদেশী কীরকম, বৈদেশিক যে সামগ্রী, বৈদেশিক যে মানসিকতা সেগুলোকে বর্জন করে দেশীয় সমস্ত দেশীয় জিনিসপত্রকে আমাদেরকে গ্রহণ করতে হবে। যেখানে তিনি আত্মনির্ভরশীলতার কথা বলেছেন। আজকের দিনে আমরা ভারত, আমাদের বিদেশ নীতিতে আমাদের প্রধানমন্ত্রী বলছেন আত্মনির্ভর ভারত, সেটা কিন্তু গান্ধীতেই আমরা দেখতে পাই। আত্মনির্ভরশীলতার কথা তিনি সেই কবে তার তত্ত্বে বলে গেছেন। তো এখানে তিনি কি বলছেন, কুটির শিল্প খাদি আন্দোলনের কথা বলছেন, যেটা ব্যাখ্যা করলাম, যে তিনি গ্রামের মানুষের মাধ্যমে এই যে কুটির শিল্পের উন্নয়নের কথা বলেছিলেন, এগুলো আর ব্যাখ্যা করার বিশদ প্রয়োজন নেই। এবার যেটা বলার সেটা হচ্ছে তার যেটা একটু ব্যাখ্যা করব, সেটা হচ্ছে আনটাচেবল বা সোশ্যাল জাস্টিস, সমাজে যারা পিছিয়ে আছে, সমাজে যারা অচ্ছুত। এখানেই তার সাথে গান্ধীর সাথে একটা আম্বেদকরের ডিবেট রয়েছে, গান্ধী আম্বেদকরের মত পার্থক্য রয়েছে। যেমন আমরা স্বদেশীর ক্ষেত্রে বললাম, গান্ধীর সাথে রবীন্দ্রনাথের একটা মত পার্থক্য রয়েছে। যে রবীন্দ্রনাথ বলছেন যে ব্যক্তি বিদেশি পণ্য মানে ব্যবসা করছে তার অধিকারকে তুমি কেড়ে নিতে পারো না। গান্ধী বলছেন যে না, কোনোভাবেই তিনি এই সমস্যাটাই তিনি সলভ করছেন না। তিনি বলছেন যে আমাদের স্বদেশি জিনিস ব্যবহার করা উচিত। এখানে একটা গান্ধীর সাথে আমরা রবীন্দ্রনাথের স্বদেশী ধারণায় ব্যাখ্যা কিন্তু মানে পার্থক্য দেখতে পাই। একই রকমভাবে গান্ধীর সাথে আম্বেদকরের একটা ব্যাপক পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে অস্পৃশ্যতা দূরীকরণ নিয়ে। অর্থাৎ গান্ধী কি বলছেন, গান্ধী বলছেন যে সমাজের যে উঁচু নিচু, এই যে বললাম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, সমাজে হিন্দু সমাজের এই যে ভাগ, এখানে শূদ্রকে অচ্ছুত করে রাখা হয়েছে, তার নিচে যারা আনটাচেবল তাদেরকে অচ্ছুত করে রাখা হয়েছে, এবং উপরের 3টে শ্রেণী তারা কিন্তু সমগ্র সমাজের যে সুযোগ সুবিধা, শিক্ষা থেকে শুরু করে সমগ্র ব্যবস্থা তারা কিন্তু দখল করেছিল এবং আজও পর্যন্ত তাদের কিন্তু প্রভুত্ব রয়েছে। এই যে বর্ণ ব্যবস্থা, বর্ণ সিস্টেম, এটাকে তিনি বলছেন যে এটা একটা কর্মভিত্তিক ব্যবস্থা। যেটা শাস্ত্রে বলা হয়েছে সেটা না, আমাদেরকে যে ব্যক্তি কর্ম করবে না সে সেই শূদ্র হয়ে যাবে, যে ব্যক্তি তার উন্নত কর্ম করবে সে কিন্তু নিচে থেকে উপরে যেতে পারে। এই যে এক বর্ণ থেকে অপর বর্ণে যাওয়ার ধারণা কিন্তু গান্ধীজি তার তত্ত্বে বললেন। এখানে কিন্তু মানে আম্বেদকর বলছেন না এটা কোনোদিন পসিবল না, আপনি বলছেন বাট এটা হয়, কিন্তু আদতে এটা সম্ভব না, কারণ এটা সমাজ মেনে নেয় না। গান্ধীজির যে একটা পত্রিকা আমরা পড়লাম হরিজন, যেখানে তিনি সমাজে যারা তথাকথিত নিচু তাদেরকে হরিজন বলছেন, এবং হরিজন পত্রিকাতে তিনি কিন্তু এগুলো তাদের নিয়ে লেখালেখিও করেছেন। এছাড়া তিনি আমরা বললাম যে মন্দির প্রবেশের নিয়ে বিভিন্ন আন্দোলন করেছেন, ভাইকম সত্যাগ্রহ থেকে বিভিন্ন দলিতদেরকে বা তারা পিছিয়ে পড়া তাদেরকে মন্দিরে প্রবেশের অধিকার ছিল না, সেগুলো নিয়ে তিনি বিভিন্ন আন্দোলন করেছেন। এখানে তার এই বক্তব্যটা রয়েছে। গান্ধী তাদেরকে বলছেন হরিজন অর্থাৎ ঈশ্বরের ব্যক্তি, এইভাবে তিনি কিন্তু তাদেরকে ব্যাখ্যা করেছেন। তো এই হলো আম্বেদকরের সাথে গান্ধীর একটা পার্থক্য করা হয়েছে। আম্বেদকর বলছেন যে বর্ণ ব্যবস্থাকে সম্পূর্ণ উচ্ছেদ করে দিতে হবে। এই যে ব্যবস্থা অ্যানাহিলেশন অফ কাস্টের ধারণা দিচ্ছেন, সম্পূর্ণ ব্যবস্থা
উচ্ছেদ করে দিতে হবে। নয়তো কী করতে হবে, যদি একসাথে থাকতে হয় তাহলে দলিতদেরকে আলাদা ভোটাধিকার দেওয়া হোক, অন্যান্য শ্রেণীদেরকে আলাদা ভোটাধিকার, যে জন্য তিনি সেপারেট ইলেক্টোরেটের কথা বলেছিলেন, যেটা গান্ধীজি কিন্তু পুনা প্যাক্টের মাধ্যমে যেটা হতে দেননি। গান্ধীজি সেটার বিরুদ্ধে যেটাকে বলে অনশন করছিলেন, যেটার জন্য পুনে প্যাক্ট হয়েছিল গান্ধী এবং আম্বেদকরের মধ্যে, যার ফলে কিন্তু আমাদেরকে সংরক্ষণের ব্যবস্থা এই পুনে প্যাক্ট 1932-এই উঠে আসে। অত বিশদ আমাদের প্রয়োজন নেই, যা সেটা মনে রাখবে গান্ধীর সাথে আম্বেদকরের এই বর্ণভিত্তিক ব্যবস্থা নিয়ে একটা মতপার্থক্য বা ধারণা রয়েছে। এবার যেটা আমরা শেষ করব সেটা হচ্ছে গান্ধীর যে সমালোচনা বা ক্রিটিসিজম কী কী করা যেতে পারে। এতক্ষণ তাহলে আমরা কি পড়লাম একবার দেখে নিই। প্রথমে পড়লাম গান্ধীর যে জীবনটা পড়লাম, জীবনে তার আমরা বিস্তারিত দেখলাম তার জীবনে তিনি ছোটোবেলা থেকে কীভাবে পড়াশোনা করে লন্ডন থেকে দক্ষিণ আফ্রিকা হয়ে ভারতবর্ষে এলেন, বিভিন্ন আন্দোলন করলেন, বিভিন্ন তার গ্রন্থ পত্রিকা, তারপর তিনি এলেন, তার বিভিন্ন চিন্তাভাবনা দিলেন, কীভাবে তার সর্বোদয়ের ধারণা অন্তোদয় দিয়ে হয়ে কীভাবে তিনি স্বরাজের ধারণা দিলেন, কীভাবে তিনি অচি ব্যবস্থা বা ট্রাস্টিশিপের ধারণা দিলেন আমরা পড়লাম, অহিংসার ধারণা, সত্যাগ্রহের ধারণা, এগুলো আমরা পড়লাম, এবং তার প্যাসিভ রেজিস্ট্রেশন হিসাবে সত্যাগ্রহ পার্থক্য, এই যে বিশেষ কিছু ব্যবস্থা আমরা দেখে নিলাম। এবার যেটা দেখার যে এই যে সমগ্র তার তত্ত্ব বা দর্শন, তার সাথে তার সমালোচনা কী, সমালোচনা কী কোনোভাবে করা যায়। প্রত্যেকটা চিন্তাবিদ, প্রত্যেকটা দার্শনিকের সমালোচনা সম্ভব, সমভাবে গান্ধীকেও সমালোচনা করা যায়। তাকে তিনি অর্থনৈতিক দিক থেকে যেটা বলেছেন, তিনি যে গ্রামভিত্তিক ব্যবস্থা, সেটাকে কি বলছেন, অবাস্তব, অসঙ্গতিপূর্ণ একটা অর্থনীতি। কারণ এটার বাস্তবায়িতা কীভাবে হবে সেটাকে একটা কাল্পনিক তিনি ধারণা দিয়ে গেছেন, সেটার বাস্তবায়ন বিস্তারিতভাবে তিনি বলে যাননি, বা সেটা কীভাবে সম্ভব সেটা নিয়ে সমস্যা রয়েছে। ট্রাস্টিশিপের সমালোচনা বা যেটাকে তিনি বলছেন যে অচি ব্যবস্থা, সেটাকেও তিনি কিন্তু এই মানে প্রকৃতপক্ষে যারা ধনী, যারা সমাজে এগিয়ে রয়েছে, তারা কতটা মেনে নেবে সেটা নিয়েও সমালোচনা রয়েছে, বা সেটাকে কিন্তু একটা ধারণা রয়েছে যে হৃদয় পরিবর্তন আদৌ হবে কি না। এটা আমরা কতক্ষণ সেই আশায় থাকবো যে যতক্ষণ আমরা সেই সহ্য ক্ষমতাটা কতটা হবে মানুষের, সেটার হৃদয়ে কিন্তু সমালোচনা করেন। রাজনৈতিক যেটা বলছেন, রাষ্ট্রকে তিনি রাষ্ট্রহীন যে ব্যবস্থা কথা বলছেন, সেখানে যে অরাজকতা যদি হয়, সেই ব্যবস্থা যদি কোনো রকম আইন যদি না থাকে, অর্থাৎ যে গ্রামভিত্তিক ব্যবস্থা যেখানে কোনো রাষ্ট্রের অবস্থান নেই, সেখানে যদি এই অচি ব্যবস্থা ফেল করে, তাহলে সেরকম কীভাবে সেখানে বল প্রয়োগ ছাড়া, আইন বিচার শাসন ব্যবস্থা ছাড়া কীভাবে সেই সমাজ চলবে, সেটা নিয়ে সমালোচনা হয়। এবং এই যে আদর্শবাদ, এই যে এত উন্নত আদর্শ, যেখান থেকে কিন্তু সেটা সুভাষচন্দ্র বসুর কথা বললাম বা মার্ক্সবাদের কথা বললাম, সেটা কিন্তু অনেক সময় মানুষকে অ্যাট্রাক্ট করে এবং সেটা কখনোই অসৎ বলে মনে হয় না অনেককে। এই যে ধারণাগুলো, তার যে এত আদর্শবাদ, সেটাকে অনেক সময় সমালোচনা করা হয় রাজনৈতিকভাবে। অস্পৃশ্যতা নিয়ে তার সমালোচনা, যেটা আমরা অলরেডি পড়লাম, বি আর আম্বেদকর বলছেন যেটা জাত ব্যবস্থাকে সম্পূর্ণ যদি বিলুপ্ত না করি, তাহলে কিন্তু সেটা কোনোভাবেই এই আমাদের একসাথে থাকা সম্ভব হবে না, একটা রাষ্ট্র হিসেবে আমরা উন্নতি করতে পারবো না। পিতৃতান্ত্রিক রক্ষণশীল মনোভাবের কথা তিনি বলেছেন, হরিজনের সেবার কথা বলেছেন তিনি, কিন্তু যেটা বলছেন যে তিনি হরিজনকে উপরের শ্রেণীতে যাওয়ার কথা বলেছিলেন, কিন্তু এটা কতটা সম্ভব, এটা তো আর এক রক্ষণশীলতারই রূপ, যে সমাজের নিচু শ্রেণী একটা থাকবে, স্তরভিত্তিক এই যে হায়ারার্কিটা থাকবে, এটাও তার একটা রক্ষণশীলতার বা কনজারভেটিজম একটা মাইন্ডসেটের একটা প্রকাশ। অহিংস সত্যাগ্রহের কি সীমাবদ্ধতা, শত্রুর চরিত্র কেমন, অর্থাৎ শত্রু যদি অহিংস হয়, শত্রু যদি এমন হয় যে ঘৃণা করছে, যে কোনো রকম দয়া মায়া তার মধ্যে নেই, সে যদি মানুষ হয়েও মানুষের মধ্যে তার যে নৈতিকতা, যেটা গান্ধী আশা করছেন, সেটা না থাকে, তাহলে কী হবে, যে সত্যাগ্রহী তার তো জীবন চলে যাবে। এই যে সমালোচনাগুলো শত্রুর সাথে করা হয়। জাতীয় সুরক্ষা, যে এটা সবসময় সম্ভব হয় না, সার্বভৌমত্বের ক্ষেত্রে আধুনিক জাতিরাষ্ট্রের ক্ষেত্রে এটা কিন্তু বাস্তবায়ন করা সম্ভব হয় না, কিন্তু সমালোচনা সত্ত্বেও এটা বলতে হবে যে আধুনিক ক্ষেত্রে গান্ধীর যে ধারণা, আমরা যেমনটা প্রথমে বললাম যে বিভিন্ন রাষ্ট্রচিন্তাবিদ তাকে কিন্তু মান্যতা দেন এবং তার যে আদর্শটাকে মেনে নেন, এমনকি বারাক ওবামা থেকে শুরু করে আমরা বিভিন্ন নেলসন ম্যান্ডেলা, বহু চিন্তাবিদের কথা বললাম, তারা কিন্তু গান্ধীর এই আদর্শ, সেগুলোকে কিন্তু প্রাসঙ্গিকতা দেয়, সেগুলোকে গুরুত্ব দেয়। এই হলো তার বিষয় চিন্তাভাবনা, সমালোচনা। এবার যেটা ব্যাপার, যেটা মনে রাখতে হবে, কোটেশনগুলো, এগুলো আমরা অলরেডি কিছু আলোচনা করে ফেলেছি, এগুলো জাস্ট পড়ে নেবে, ব্যাখ্যা করার কিছুই নেই, 10-11টা দেওয়া রয়েছে, এগুলো হচ্ছে ব্যাখ্যা। এটা আমরা অ্যাড করে দিয়েছি যে কীভাবে শর্ট তথ্যগুলো জাস্ট অ্যাড করে দিয়েছি রিভিশনের জন্য, যেখানে যেগুলো আমি বইয়ের নাম বলো, আন্দোলনগুলো কী কী ছিল, এগুলো একদম গুরুত্বপূর্ণ, অনেকগুলো যেহেতু ফ্যাক্ট রয়েছে, এগুলো আমি অ্যাড করে দিয়েছি, ভালোভাবে পড়ে মুখস্থ করে নেবে। এই হচ্ছে গান্ধীর মোটামুটি আলোচনা। আজকের আমি এইভাবে আলোচনাটা করলাম। তো বলো, এতক্ষণ যা আলোচনা করলাম, কোনো কনফিউশন, কিছু বলতে পারো। বোঝা গেছে? হ্যাঁ, বোঝা গেছে। জুলেখা, বোঝা গেছে? হ্যাঁ। কোনো ইয়ে নেই, প্রশ্ন আছে বা বুঝতে সমস্যা? না। ঠিক আছে, তোমরা কোশ্চেনগুলো সলভ টপ করো, পাঠিয়ে দিয়েছি, 200 অব্দি বোধহয় হয়েছিল।
ঠিক আছে। আর যেটা বললাম নেক্সট রবিবার, তাহলে আজকে আর যেহেতু প্রশ্ন নেই শেষ করছি, নেক্সট রবিবার ক্লাসটা তাহলে ওই 11টা দিয়ে করি।